এই লেকচারে আমরা হচ্ছে ট্রান্সফর্মার টপিকটা শুরু করব। তো ট্রান্সফর্মার জিনিসটা আসলে কি? ট্রান্সফর্মার হচ্ছে এমন একটা মেশিন যেটা হচ্ছে কোনো একটা ইলেকট্রিক পাওয়ারকে, এবং সেটা অবশ্যই হচ্ছে এসি ইলেকট্রিক পাওয়ার হতে হবে। কী কারণে এটা হচ্ছে একটু পরে বলতেছি। এসি ইলেকট্রিক পাওয়ারকে যে কোনো একটা ভোল্টেজ লেভেল থেকে হচ্ছে আরেকটা ভোল্টেজ লেভেলে নিয়ে যেতে পারে থ্রু আ ম্যাগনেটিক ফিল্ড। তো ট্রান্সফর্মার জিনিসটা, যেই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা দেখি আমাদের রাস্তাঘাটে চলতে গেলেও হচ্ছে ট্রান্সফর্মার চোখে পড়ে। তো এই জিনিসটার মধ্যে বেসিক্যালি হচ্ছে কি কি এলিমেন্ট থাকে সেটা যদি আমরা বলতে চাই, তাহলে হচ্ছে বলতে হবে যে ট্রান্সফর্মারটা হচ্ছে তিনটা এলিমেন্ট নিয়ে গঠিত। তার মধ্যে দুইটা এলিমেন্ট হচ্ছে তোমার দুইটা ওয়াইন্ডিং অথবা কয়েল, যেমন এখানে হচ্ছে একটা ফিগার দেখানো আছে। এই ফিগার অনুযায়ী দুইটা ওয়াইন্ডিং থাকে, এখানে একটা ওয়াইন্ডিং এবং এই যে আরেকটা ওয়াইন্ডিং অথবা হচ্ছে কয়েল, এবং থাকে হচ্ছে একটা কোর। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফর ইনস্ট্যান্স স্টিলের তৈরি একটা কোর। এই যে দুইটা কয়েল বা ওয়াইন্ডিং, এই দুইটা ওয়াইন্ডিং কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড থাকে না। দ্যাট ইজ, এই দুইজনের মাঝে ওয়্যার দিয়ে কোনো কানেকশান নাই, যেমন এরকম ওয়্যার দিয়ে কোনো হচ্ছে কানেকশান এখানে নাই, ঠিক আছে? বাট স্টিল এই দুইটা কয়েল কিন্তু কানেক্টেড, সেটা কিসের দ্বারা? সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ দিয়ে, যে ফ্লাক্স লিঙ্কেজটা হচ্ছে এই কোরের মধ্য দিয়ে যাচ্ছে। একটু পরেই হচ্ছে আমরা ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কথা বলবো, তখন হচ্ছে জিনিসটা মোর ক্লিয়ারার হবে। আচ্ছা, এখন ট্রান্সফরমারের যে দুইটা ওয়াইন্ডিং আছে তার মধ্যে একটা ওয়াইন্ডিং কানেক্টেড থাকে এসি ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্সের সাথে, এবং সেকেন্ড যে ওয়াইন্ডিংটা থাকে সেই ওয়াইন্ডিংটা হচ্ছে লোডের সাথে কানেক্টেড থাকে। এখন যেই ওয়াইন্ডিংটা আমার পাওয়ার সোর্সের সাথে কানেক্টেড থাকে সেটাকে হচ্ছে আমরা বলি প্রাইমারি ওয়াইন্ডিং, এবং যেই ওয়াইন্ডিংটা হচ্ছে লোডের সাথে কানেক্টেড থাকে সেটাকে আমরা বলি কি সেকেন্ডারি ওয়াইন্ডিং। যেমন এই ফিগারে দেখো ডিনোট করা আছে যে বাম পাশেরটা প্রাইমারি ওয়াইন্ডিং এবং ডান পাশেরটা কি সেকেন্ডারি ওয়াইন্ডিং। সো বাম পাশের যে ওয়াইন্ডিংটা সেটা হচ্ছে আমার সোর্সের সাথে কানেক্টেড থাকবে, এবং ডান পাশের ওয়াইন্ডিংটা ইভেনচুয়ালি লোডকে হচ্ছে সাপ্লাই দিবে। আচ্ছা, এখন একটা খুবই বেসিক একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ট্রান্সফরমারটা হচ্ছে কেন ইউজ করা হয়। তো ট্রান্সফরমারটা ইউজ করার প্রধান কারণটাই আসলে হচ্ছে ভোল্টেজ লেভেলকে চেঞ্জ করা। এখন ভোল্টেজ লেভেল চেঞ্জ করার প্রয়োজনীয়তাটা আসলে হচ্ছে কেন, সেটা নিয়ে যদি কথা বলতে যাই তাহলে হচ্ছে কি হবে, ট্রান্সফরমার আসলে হচ্ছে কি করে, সে হচ্ছে ভোল্টেজ লেভেল চেঞ্জ করে কিন্তু সে পাওয়ারটাকে কিন্তু চেঞ্জ করে না। ধরো তোমার পাওয়ার কনজারভেশনের ব্যাপারটা এখানে হচ্ছে খাটে। প্রাইমারিতে যেই পাওয়ারটা সোর্স দিচ্ছে সেই সমান পরিমাণ পাওয়ারটাই কিন্তু লোড হচ্ছে পায়। এখন ধরো তোমার একটা পাওয়ার প্ল্যান্টে একটা পাওয়ার হচ্ছে জেনারেট হইলো, সেই পাওয়ারটাকে তুমি হচ্ছে লোডে পাঠাইতে চাও। যদি মাঝখানে তুমি এমন একটা ট্রান্সফরমার ইউজ করো যেটা হচ্ছে ভোল্টেজ লেভেলটাকে স্টেপ আপ করে দিবে, দ্যাট ইজ তোমার ভোল্টেজ লেভেলটাকে বাড়িয়ে দিবে, পাওয়ার কিন্তু সেম। সো ট্রান্সফরমারটা ভোল্টেজ বাড়ায় দেওয়া মানে কি, তোমার কারেন্টটা কিন্তু কমে যাচ্ছে। সো এই পাওয়ারটা যখন ট্রান্সমিশন লাইন দিয়ে ফ্লো করবে, ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে সে তখন বেশি ভোল্টেজ এবং কম কারেন্ট দিয়ে ফ্লো করবে, এবং কারেন্ট কম ফ্লো করার মানে কি, লাইনের মধ্যে আই স্কোয়ার আর লসটা কিন্তু কমে যাওয়া। দ্যাট ইজ, যদি একটু নিউমেরিক্যালি বুঝাইতে চাই, সাপোজ হচ্ছে তোমার একটা, এখানে মনে করো তোমার একটা পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে?
এই পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে তোমাকে যেই পাওয়ারটা জেনারেট করে দিল সেই পাওয়ারটা তুমি হচ্ছে তোমার লোড সাইডে পাঠাইতে চাও। সাপোজ এটা হচ্ছে তোমার লোড। এখন এখানে একটা কাজ করা যায় তো, যে জেনারেটর থেকে আমি পাওয়ারটা হচ্ছে ডাইরেক্টলি পাঠিয়ে দিব, কোনো ট্রান্সফরমার নাই, সো পাওয়ারটা হচ্ছে সরাসরি চলে গেল এবং এর ফলে লাইনের মধ্যে কিন্তু একটা I²R লস আসবে। আচ্ছা, এখন আমি কি করতেছি, আমি হচ্ছে একটা ট্রান্সফরমার ইউজ করে লোডে হচ্ছে পাঠাচ্ছি। এর ফলে এখন ঘটনাটা কি ঘটবে, জেনারেটর থেকে সাপোজ একটা ট্রান্সফরমার কি করে, ট্রান্সফরমারটা হচ্ছে ভোল্টেজটাকে স্টেপ আপ করতেছে, সো সে ভোল্টেজকে বাড়ায় দিচ্ছে, কিন্তু ট্রান্সফরমার কিন্তু পাওয়ারকে চেঞ্জ করতে পারে না। সো পাওয়ার মানে কি, ভোল্টেজ ইন্টু কারেন্ট। ভোল্টেজ বেড়ে যাওয়া মানে কি, ডেফিনেটলি এখানে কারেন্টটা এখন কমে যাবে। তো কারেন্টটা যদি কমে যায়, এই যে লাইনের মধ্যে I²R লসটা হচ্ছিল সেটাও কি সিগনিফিকেন্টলি কমে যাবে। কারেন্ট যদি 10 ভাগ হয়ে যায় তাহলে এই লাইনের মধ্যে I²R লসটা 100 ভাগ হয়ে যাবে। সো ভোল্টেজ যদি তুমি 10 গুণ বাড়াও, পাওয়ার যেহেতু সেম, কারেন্টটা কি 10 গুণ কমে যাবে। কারেন্ট যদি 10 গুণ কমে যায় তাহলে I²R লসটা কি 100 গুণ কমে যাবে। সো লাইন লসটা তোমার সিগনিফিকেন্টলি কমে যায়। এবং যখন হচ্ছে তুমি অনেক দূরের ডিস্টেন্সে অ্যাকচুয়ালি পাওয়ার ট্রান্সমিট করতে চাও, তখন এই জিনিসটা আরও হেল্পফুল হয়, কারণ তুমি যত দূরে পাঠাইতে যাবা তোমার ট্রান্সমিশন লাইনটা কিন্তু তত লেংদি হবে, এবং যত ট্রান্সমিশন লাইনটা লেংদি হয়, লং হয়, তত কিন্তু হচ্ছে তোমার কি ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে এবং I²R লসটাও হচ্ছে বাড়তেই থাকবে। সো এই ক্ষেত্রে তুমি যদি I²R লসটা কমায় ফেলতে পারো ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজটা সিগনিফিকেন্টলি ইনক্রিজ করে, তাহলে কিন্তু এটা তোমাকে বড় একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। সো লং ডিস্টেন্সে পাওয়ার ট্রান্সমিশন করার জন্য এই ভোল্টেজ বাড়িয়ে কারেন্ট কমানোটা খুবই দরকারি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের মাধ্যমেই করা হয়। ট্রান্সফরমারটা অ্যাকচুয়ালি তোমার ইউজ করার একটা প্রাইম পারপাসই হচ্ছে এটা, যে ভোল্টেজ বাড়ায় দিয়ে কারেন্টটাকে কমায় দেওয়া, সো দ্যাট ট্রান্সমিশনে তোমার লাইন লসটা কমে যায় এবং লং ডিস্টেন্স ট্রান্সমিশনটা হচ্ছে তোমার আরও অ্যাডভান্টেজিয়াস হয়। আচ্ছা, তো এই যে ট্রান্সফরমারটা যেটা হচ্ছে তোমার ভোল্টেজকে বাড়ায় দিল, এই ট্রান্সফরমারটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার। এখন ভোল্টেজ যে বাড়ায় দিছে, ভোল্টেজটা বাড়ায় কিন্তু প্রায় 1000 কিলোভোল্ট রেঞ্জে নিয়ে যায়, বা এর চেয়েও বেশি উন্নত দেশগুলোতে, বড় দেশ যেগুলো আর কি সেগুলোতে। তো 1000 কিলোভোল্ট লেভেলের একটা ভোল্টেজ, সেটা কিন্তু তুমি বাসাবাড়ির অ্যাপ্লায়েন্সে ব্যবহার করতে পারবা না। সো বাসাবাড়িতে নিয়ে আসার আগে ফাইনালি কিন্তু আবার এমন একটা ট্রান্সফরমার তোমাকে ইউজ করতে হবে, যেটা হচ্ছে ভোল্টেজটাকে নামায় বাসাবাড়ির 220 ভোল্টে তোমাকে এনে দিবে। সো এই যেটা বাসাবাড়ির আগে যে একটা ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে, যেটা কিনা ভোল্টেজটাকে, ট্রান্সমিশন লেভেলের ভোল্টেজটাকে নামায় বাসাবাড়ির লেভেলে নিয়ে আসতেছে, এই ট্রান্সফরমারটাকে বলা হয় হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা, বাংলাদেশের জন্য নর্মালি হচ্ছে জেনারেটরের যে ভোল্টেজটা সেটা হচ্ছে 11 কিলোভোল্ট থেকে 25 কিলোভোল্ট পর্যন্ত হইতে পারে। ট্রান্সফরমার কি করে, এই 11 থেকে 25 কিলোভোল্ট রেঞ্জের ভোল্টেজটাকে সে হচ্ছে 100 কিলোভোল্ট থেকে 1000 কিলোভোল্ট পর্যন্ত স্টেপ আপ করে নিয়ে যায়, এবং ফাইনালি হচ্ছে বাসাবাড়িতে এসে তুমি পাও হচ্ছে কি 220 ভোল্ট। এই 1000 কিলোভোল্টটা থেকে ডাইরেক্টলি কিন্তু 220 ভোল্টে নামায় আনা হয় না, এখানে মাঝখান দিয়ে হচ্ছে আরও ট্রান্সফরমার ইউজ করা হয়। আরও একটা ট্রান্সফরমার যেটাকে ডিস্ট্রিবিউশন এন্ডের ট্রান্সফরমার বলে, সেটা হচ্ছে আবার তোমার 11 থেকে 36 কিলোভোল্টে নামায় নিয়ে আসে। সো কী করতেছে, জেনারেটর হচ্ছে 11 থেকে 25 কিলোভোল্টের মতো জেনারেট করে। এগুলো হচ্ছে জাস্ট তোমাদের জানার জন্য, যদি কেউ ইন্টারেস্টেড থাকো আর কি। ট্রান্সফরমারটা কী করতেছে, এটাকে স্টেপ আপ করে সে
100 থেকে 1000 কিলোভোল্ট রেঞ্জে নিয়ে যায়। আবার ডিস্ট্রিবিউশন এন্ডে এসে আরেকটা ট্রান্সফরমার থাকে, সে হচ্ছে কী করে আবার 11 থেকে 36 কিলোভোল্টে নিয়ে আসে। ফাইনালি তোমার বাসা বাড়িতে ঢুকে আরেকটা ট্রান্সফরমার হয়ে, যার কাজ হচ্ছে 220 ভোল্ট লেভেলে নিয়ে আসা। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন থাকে, এই যে আমি ভোল্টেজটা যে আমি বাড়াই, এই বাড়ানো ভোল্টেজটা কিন্তু করা হয় এই যে ট্রান্সমিশন হয় হচ্ছে যেই লাইনে, তার আগে ওই যে আমরা রাস্তাঘাটে হাঁটতে গিয়ে যে মাথার উপরে বড় বড় ট্রান্সমিশন লাইন দেখি হাইওয়েতে স্পেশালি, সেই ট্রান্সমিশন লেভেলের ভোল্টেজটাই কিন্তু বেশি আমার দরকার, কারণ এইটা যত বেশি হবে ট্রান্সমিশন লাইনে কারেন্টটা তত কম হবে এবং ট্রান্সমিশন লাইনে লসটা হচ্ছে আরও সিগনিফিকেন্টলি কমে যাবে। তো এই যে ট্রান্সমিশন ভোল্টেজটাকে আমি বাড়াবো, যেমন এখানে আমি বলছি 100 থেকে 1000 কিলোভোল্ট, কোয়েশ্চেন হচ্ছে এই বাড়ানোটা হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু পর্যন্ত বাড়াবো। যেমন হচ্ছে এটা হচ্ছে আমি 1000 মেগাভোল্ট পর্যন্ত তো বাড়াই দিতে পারি, কেন সেটা বাড়াই না। আবার ধরো বাংলাদেশের জন্য কিন্তু তোমার এই যে 100 থেকে 1000 কিলোভোল্ট একটা রেঞ্জ বললাম না ট্রান্সমিশন ভোল্টেজটা, বাংলাদেশে কিন্তু ট্রান্সমিশন ভোল্টেজটা হচ্ছে তোমার 230 কিলোভোল্ট। তো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে তোমার যে রেঞ্জটা সেটা হচ্ছে 100 থেকে 1000 কিলোভোল্টের মধ্যে ট্রান্সমিশন ভোল্টেজের রেঞ্জটা, তার মধ্যে বাংলাদেশে ইউজ করা হয় 230 কিলোভোল্ট। কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশ কেন 1000 কিলোভোল্টে যাচ্ছে না? এটার অ্যান্সারটা কি, আমি যদি অনেক বেশি হাই ভোল্টেজে চলে যাই তখন অ্যাকচুয়ালি কিছু লিমিটেশনস আছে, যেমন তোমার সিস্টেমটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তো যদি হচ্ছে তোমার দেশটা অনেক বেশি বড় হয় যে আলট্রা লং ডিস্টেন্সে তোমার পাওয়ার ট্রান্সমিট করতে হবে, সেই ক্ষেত্রে আলট্রা হাই ভোল্টেজের প্রয়োজন হয়। বাট বাংলাদেশ তো একটা ছোট দেশ, এখানে আসলে খুব লং ডিস্টেন্সে পাওয়ার ট্রান্সমিট করাটার দরকার পড়ে না। সো এই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে 230 কিলোভোল্ট ইজ ইনাফ, আমার শুধু 1000 কিলোভোল্টে যাওয়ার দরকার নেই, যেহেতু দেশটাই খুব বড় না। সো এখানে আলট্রা লং ডিস্টেন্সে পাওয়ার ট্রান্সমিট করার প্রয়োজনটা অ্যাকচুয়ালি পড়ে না। ওকে, এখন হচ্ছে ট্রান্সফরমারের একটু বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে একটু কথা বলি। আচ্ছা, ট্রান্সফরমার মূলত কাজ করে হচ্ছে ফ্যারাডের লর উপর ভিত্তি করে। যেমন এখানে হচ্ছে আমি একটু ইন্টারনেট থেকে হচ্ছে ইমেজ ডাউনলোড করছি, সেই ইমেজটা ব্যবহার করছি। কি হয়েছে এখানে, আগে আমি একটু বাম পাশে লক্ষ্য করি, এই যে অরেঞ্জ কালারের জিনিসটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার একটা কয়েল, ঠিক আছে। এরকম একটা কয়েলের সাথে করা হয়েছে কি, একটা এসি পাওয়ার লাগানো হয়েছে, এটা কিন্তু এসি পাওয়ার, ঠিক আছে। এসি পাওয়ার লাগানোর ফলে এখন কি হয়েছে, একটা কয়েলের মধ্যে যখন কারেন্ট ফ্লো করে, আমরা হচ্ছে এইচএসসি লেভেলে যখন সলিনয়েড নিয়ে পড়াশোনা করে আসছি তখন আমরা জানি যে কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করলে কয়েলে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইনডিউস হয়, যেটা হচ্ছে রাইট হ্যান্ড রুল থেকে আমরা জানি যে আমার রাইট হ্যান্ডটাকে আমি যদি হচ্ছে মুঠি করি, তাহলে আমার বুড়ো আঙ্গুল ছাড়া বাকি যে আঙ্গুলগুলো আছে সেটা যদি হয় কারেন্টের ডিরেকশন ইন্ডিকেট করে, তাহলে বুড়ো আঙ্গুলটা পয়েন্ট করে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের দিকে। সো এইখানেও তাই হয়েছে, এইখানে কি হয়েছে, তোমার কারেন্ট যেহেতু এখান দিয়ে ফ্লো করতেছে এই কয়েলটার মধ্য দিয়ে, এখানে একটা তার ম্যাগনেটিক ফ্লাক্স আছে, যে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশানটা হচ্ছে এরকম, অনেকটা সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড দেখতে যেরকম হয় সেরকম একটা ম্যাগনেটিক ফিল্ড। ডান পাশের ওয়াইন্ডিংটার দিকে এখন তাকানোর দরকার নেই, জাস্ট কনসেন্ট্রেট করো হচ্ছে ফিগারের লেফটে, এখানে যা আছে সেখানে কনসেন্ট্রেট করো, ডান পাশের ঘটনায় পরে আসতেছি। ওকে, সো এই যে কয়েলটা দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, সে তার একটা নিজস্ব ম্যাগনেটিক ফ্লাক্স আছে। ম্যাগনেটিক ফ্লাক্সটা কীভাবে, এই যে রাইট হ্যান্ড রুল থেকে পাওয়া যায়। আমার হাতের গ্রিপটা যদি হয় কারেন্টের ডিরেকশন ইন্ডিকেট করে, তাহলে তোমার থাম্ব যেটা বা বুড়ো আঙ্গুল যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ইন্ডিকেট করবে। এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা ইন্ডিকেট করবে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার এটা কি আমি বলছিলাম, এটা কিন্তু একটা এসি। তো এসি হওয়ার ফলে কি হয়, এই যে তোমার কয়েলটার ম্যাগনেটিক ফ্লাক্স যেটা, এই ফ্লাক্সটা কিন্তু হচ্ছে তোমার কারেন্টের প্রপোর্শনাল। ওকে,
সো কারেন্টটা যদি হয় এসি, সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্সটাও কিন্তু হবে অল্টারনেটিং। ফ্লাক্সটা সারাক্ষণ হচ্ছে দিক পরিবর্তন করবে। আচ্ছা, তো ফ্লাক্সটা কিন্তু কন্টিনিউয়াসলি কারেন্টের সাথে সেও একটা অল্টারনেটিং ফ্লাক্স। ওকে, এখন হচ্ছে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, এই ম্যাগনেটিক ফিল্ডে তুমি যদি সেকেন্ড একটা ওয়াইন্ডিং নিয়ে আসো, এখন তুমি ডান পাশের ওয়াইন্ডিংটায় দেখো, সেকেন্ড একটা ওয়াইন্ডিং তুমি যদি হচ্ছে নিয়ে আসো, তাহলে হচ্ছে কি হবে, এই যে আমার অল্টারনেটিং ম্যাগনেটিক ফ্লাক্সগুলো আছে, এই অল্টারনেটিং ম্যাগনেটিক ফ্লাক্সগুলার কিছু পোর্শন হচ্ছে সেকেন্ড ওয়াইন্ডিংটার সাথে লিঙ্ক করবে। সেকেন্ড ওয়াইন্ডিংটাকে আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে আসছি, যেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফ্লাক্সটা হচ্ছে অল্টারনেটিং, বা ফ্লাক্সটা হচ্ছে সারাক্ষণ চেঞ্জ হচ্ছে, বোথ ইন অ্যাম্প্লিটিউড অ্যান্ড ইন ডিরেকশান। দ্যাট ইজ সেকেন্ড যে ওয়াইন্ডিংটা আছে অথবা কয়েলটা আছে, সেটা হচ্ছে একটা চেঞ্জিং ফ্লাক্স লিঙ্কেজকে এক্সপিরিয়েন্স করতেছে। এখন ফ্যারাডের একটা ল ছিল, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। সে হচ্ছে কি বলছিল, যে যদি ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে একটা ইএমএফ ইনডিউস হয়, বা ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ইনডিউস হয়। সো অ্যাকর্ডিং টু দিস ল দেয়ার উইল বি অ্যান ইএমএফ ইনডিউসড ইন দ্য সেকেন্ড ওয়াইন্ডিং। ঠিক আছে, এবং এই যে ইএমএফটা ইনডিউস হয়, এই ইএমএফটা হচ্ছে কার প্রপোর্শনাল হয়, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের। এটাই হচ্ছে ফ্যারাডের ল। তো ঘটনাটা কি ঘটতেছে, আমি একটা কয়েলে এসি কারেন্ট অ্যাপ্লাই করছি, সো কয়েলের সাথে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক ফ্লাক্সটা, সেটাও একটা অল্টারনেটিং বা চেঞ্জিং ফ্লাক্স হবে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি সেকেন্ড একটা ওয়াইন্ডিং নিয়ে আসছি, তো সেকেন্ড ওয়াইন্ডিংয়ের সাথে একটা অল্টারনেটিং ফ্লাক্স হচ্ছে লিঙ্ক হয়ে যাচ্ছে। তো সেকেন্ড ওয়াইন্ডিংটা যেহেতু একটা চেঞ্জিং ফ্লাক্সকে লিঙ্ক করতেছে, সেই জন্য সেকেন্ড ওয়াইন্ডিংয়ে অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল একটা ইএমএফ ইনডিউস হবে, যেই ইএমএফটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের প্রপোর্শনাল। দ্যাট ইজ এই যে ইএমএফটা, এই ইএমএফটা প্রপোর্শনাল হচ্ছে ডিফাই ডিটি, দ্যাট ইজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের প্রপোর্শনাল একটা ইএমএফ হচ্ছে সেকেন্ড ওয়াইন্ডিংয়ে জেনারেট হয়। এখন সেকেন্ড ওয়াইন্ডিংয়ে আমি যদি হচ্ছে একটা লোড কানেক্ট করে দিই এইভাবে, তাহলে হচ্ছে কি হবে, এই যে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্সই তো অ্যাকচুয়ালি কি, সেটাই হচ্ছে তোমার তুমি হচ্ছে ভোল্টেজ হিসেবে কনসিডার করতে পারো। সো ইএমএফটা হচ্ছে কি করবে, এখন সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো করাবে। দ্যাট ইজ সেকেন্ডারি ওয়াইন্ডিংটা আমি যদি হচ্ছে ক্লোজ করে দিই, সার্কিট যদি ক্লোজ না করি কোনো একটা লোড দিয়ে অথবা টেনে না দিই, ওপেন যদি রেখে দিই, তাহলে তো কারেন্ট ফ্লো করতে পারবে না, ইভেন ইফ দেয়ার ইজ আ ভোল্টেজ। কিন্তু সার্কিটটা যদি আমি ক্লোজ করে দিই সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের, দেন আ কারেন্ট উইল ফ্লো থ্রু ইট। এটাই হচ্ছে বেসিক্যালি ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল। দ্যাট ইজ আমি প্রাইমারিতে একটা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই অ্যাপ্লাই করে সেকেন্ডারিতে কারেন্ট অথবা ইলেকট্রিক পাওয়ার পাচ্ছি, পাওয়ারটা যে ট্রান্সফার্ড হইতেছে এই ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের থ্রুতে, সেটাই হচ্ছে আমার ট্রান্সফরমারের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল। আচ্ছা, এখন এখানে অ্যাকচুয়ালি যে ডায়াগ্রামটা দেখানো হয়েছে, এই ডায়াগ্রাম অনুযায়ী আমার কিন্তু কোনো কোর নাই, আছে শুধু দুইটা ওয়াইন্ডিং আমি বাতাসে এমনিই ফেলে রাখছি। তো এরকম একটা ট্রান্সফরমারের কনফিগারেশন যদিও থিওরিটিক্যালি পসিবল, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি পসিবল না। কারণ বাতাসে যদি আমি এভাবে ওয়াইন্ডিংটা ফেলে রাখি, তাহলে এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা আছে, ম্যাগনেটিক ফ্লাক্সটা তো হচ্ছে এই যে ডটেড যে ড্যাশড লাইনগুলো যে দেখানো আছে, এই লাইন বরাবর ম্যাগনেটিক ফ্লাক্সগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লো করতেছে, ম্যাগনেটিক ফ্লাক্সগুলো স্ট্যাবলিশ হয়েছে, সরি। তো ম্যাগনেটিক ফ্লাক্সের খুবই কম পোর্শন কিন্তু আমার সেকেন্ডারি ওয়াইন্ডিংটাকে লিঙ্ক করে,
ঠিক আছে। এখন সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে হচ্ছে যদি ফ্লাক্স কম লিঙ্ক হয় তাহলে কিন্তু এখানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যেটা d∅dt সেটাও ইভেনচুয়ালি হচ্ছে ভ্যালুটা কমই আসবে এবং খুবই কম ভোল্টেজ হচ্ছে এখানে জেনারেট হবে। সো তুমি যেই কারেন্টটা পাবা সেটা হচ্ছে খুবই লো হবে। তো এখানে হচ্ছে বাকি যেই ফ্লাক্সগুলা সেই ফ্লাক্সগুলার বেশিরভাগই কিন্তু বাতাসের এইভাবে হচ্ছে স্ট্যাবলিশ হয়ে আছে, যেটা কিনা সেকেন্ডারি ওয়াইন্ডিংটাকে লিঙ্কই করতে পারতেছে না। তো কি হয়, তোমার এরকম একটা ওপেন এয়ার কন্ডিশনে only a very tiny portion of the flux produced from the primary winding will link with the secondary winding. So the current that flows through the closed circuit connected to the secondary winding will be extremely small and difficult to measure. এই যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যেটা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে, দ্যাট ডিপেন্ডস আপন দ্য অ্যামাউন্ট অফ লিঙ্কড ফ্লাক্স উইথ দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং। ডেফিনেটলি এখানে যদি ফাইয়ের ভ্যালুটাই কম হয়, ফাই ইটসেলফই যদি ম্যাগনিটিউডটা কম হয়, ফাই তো হচ্ছে এখানে কি অ্যাকচুয়ালি কিন্তু এটা সাইনোসয়েডাল হবে। সাপোজ কারেন্ট যেটা তুমি তো একটা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করছো, সো কারেন্টটা কিন্তু এখানে একটা সাইনোসয়েডাল ফর্মে আছে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের যে কারেন্টটা। সো প্রাইমারি ওয়াইন্ডিংয়ের থেকেই তো ফ্লাক্সটা স্ট্যাবলিশ হয়েছে, সো ডেফিনেটলি ফ্লাক্সটাও কিন্তু এখানে সাইনোসয়েডাল। তো যেটা হবে তোমার সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের সাথে দেখা যাবে যে এই ফ্লাক্সটার খুবই কম পোর্শন হচ্ছে লিঙ্কড হচ্ছে। সো ফ্লাক্সটার খুবই কম পোর্শন যদি লিঙ্কড হয়, এটা যেহেতু একটা সাইনোসয়েডাল শেপে আছে, d∅dt যেটা সেটা কিন্তু ইভেনচুয়ালি কার প্রপোর্শনাল হচ্ছে, এই যে ফ্লাক্সের ম্যাগনিটিউডের প্রপোর্শনাল। এটাকে যদি আমি d∅dt করি, এটা হচ্ছে ইভেনচুয়ালি ডিপেন্ড করবে কি এটার ভ্যালুটা ফ্লাক্সের ম্যাগনিটিউডটার উপরে বা অ্যাম্প্লিটিউডটার উপরে। তো আমার কিন্তু সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে যেটা লিঙ্ক হয়েছে সেই অ্যাম্প্লিটিউডটা হচ্ছে খুবই কম কিন্তু। সো ফ্লাক্সের অ্যাম্প্লিটিউডই যদি কমে যায় তাহলে যেহেতু এটা সাইনোসয়েডাল এবং যার d∅dt এর ভ্যালু ইভেনচুয়ালি হচ্ছে তোমার অ্যাম্প্লিটিউডের উপর ডিপেন্ড করে, সো সেই ক্ষেত্রে কিন্তু ফ্লাক্স লিঙ্কেজের অ্যামাউন্ট যদি কম থাকে d∅dt-ও কম হবে। আর d∅dt যদি কম হয়, ইএমএফ যেটা সেটাও তো d∅dt-র প্রপোর্শনাল, সো ইএমএফটাও খুবই কম হবে। ভোল্টেজ কম হইলে ইভেনচুয়ালি কারেন্ট তো কম হবেই। ঠিক আছে। সো এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে, আমি যদি এভাবে ওপেন এয়ারে ফেলে রাখি, ফ্লাক্সের খুবই কম পরিমাণ হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে লিঙ্ক হয়। সো যেহেতু ফ্লাক্সের ভ্যালুটাই কম, তাই d∅dt এর ভ্যালুটাও হয় হচ্ছে কম। d∅dt এর ভ্যালু যদি কম হয় সেই ক্ষেত্রে ইএমএফের ভ্যালুটাও কম হয়। ঠিক আছে। সো আইডিয়ালি অ্যাকচুয়ালি কী করা উচিত, আমার এনার্জি ট্রান্সফারটা যাতে তোমার প্রাইমারিতে যা এনার্জি আছে সেটা যদি খুব ভালো মতো সেকেন্ডারিতে আমি ট্রান্সফার করতে চাই, লসলেস করতে চাই জিনিসটাকে, সেই ক্ষেত্রে আইডিয়ালি তোমার প্রাইমারি ওয়াইন্ডিংয়ের সবগুলা ফ্লাক্সকে অ্যাকচুয়ালি সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের সাথে লিঙ্ক করা উচিত। এবং এইটা করার জন্যই অ্যাকচুয়ালি হচ্ছে কোর ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়। কোর হচ্ছে কি করে, কোরটা হচ্ছে একটা ফ্লাক্সকে যাওয়ার জন্য একটা গাইডিং পথ হিসেবে কাজ করে। আচ্ছা, নর্মালি তো হচ্ছে আমরা জানি যে কারেন্ট হচ্ছে সবসময় লো রেজিস্ট্যান্স পাথ দিয়ে যাইতে পছন্দ করে, সেরকম ফ্লাক্সের জন্য হচ্ছে একটা রেজিস্ট্যান্সের মতো সিমিলার কোয়ান্টিটি হচ্ছে রিলাক্টেন্স যদি কম থাকে ফ্লাক্স হচ্ছে সেখানে বেটার এস্টাবলিশড হয়। সো তুমি যদি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে থাকো, দেখবা বেশিরভাগ ফ্লাক্স হচ্ছে এর মধ্য দিয়ে গাইডেড হয়ে গেছে এবং বাতাসের মধ্য দিয়ে সে বলতে গেলে যেতেই চাচ্ছে না। ফ্লাক্স হচ্ছে সবসময় ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে যেহেতু একটা লো রিলাক্টেন্স পাথ দেয় তার মধ্যে স্ট্যাবলিশ হয়। সো ট্রান্সফরমারের কোর হচ্ছে বেসিক্যালি এই কাজটা করে, সেটা হচ্ছে এই ফ্লাক্সকে যাওয়ার জন্য একটা লো রিলাক্টেন্স পাথ দেয়। সেই ক্ষেত্রে ফ্লাক্সগুলো সবই হচ্ছে গাইডেড হয়ে যায় এই লো রিলাক্টেন্স পাথ দিয়ে। এটাই হচ্ছে তোমার এই ফিগারে দেখানো আছে। এখানে কি করছে, সিমিলার ঘটনা, দুইটা ওয়াইন্ডিং অ্যাজ ইট ইজ আছে, দুইটা ওয়াইন্ডিংয়ের মধ্যে এখন হচ্ছে এই যে একটা কোর লাগাই দিয়েছে। কোর ম্যাটেরিয়ালটা ফর ইনস্ট্যান্স স্টিলের হইতে পারে,
স্টিল কিন্তু একটা ভালো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেটা রিলাক্টেন্স খুব কম, সো কোর হিসেবে স্টিল বেশ ওয়াইডলি ইউজড হয় আর কি। সো মনে করো হচ্ছে স্টিলের এরকম একটা কোর লাগাই দিছি, এই জিনিসটাকে কোর বলা হয়। তো স্টিলের এরকম একটা রেক্ট্যাঙ্গুলার টাইপের স্ট্রাকচার দিয়ে ওয়াইন্ডিংটা তার উপরে পেঁচানো হয়েছে। এখন কি হয়েছে, তোমার ফার্স্ট ওয়াইন্ডিংটাকে যখন আমি সোর্সের সাথে কানেক্ট করছি, যেটা কিনা V1 সোর্স, এই সোর্সটা হচ্ছে কি করছে, কারেন্ট ফ্লো করাইছে এই ওয়াইন্ডিং দিয়ে, এবং কারেন্টের সাথে অ্যাসোসিয়েটেড একটা ফ্লাক্স হচ্ছে জেনারেট হয়েছে। তো বাতাসে যখন ছিল তখন ফ্লাক্সের পাতগুলা ছিল এই যে এরকম, এরকম টাইপের ছিল আর কি, যেটা হচ্ছে কিনা এখানে এই ড্যাশড লাইন দিয়ে দেখানো আছে। কিন্তু যখন একটা ফেরোম্যাগনেটিক পাথ হচ্ছে পেয়ে গেছে ফ্লাক্সগুলা, তখন সব ফ্লাক্স হচ্ছে এই সুন্দর ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে কনফাইন্ড হয়ে গেছে, এবং এখান দিয়ে হচ্ছে কি করতেছে, সে স্ট্যাবলিশ হয়ে গেল। ফ্লাক্সটা খুব সুন্দর করে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যেই সব চলে আসছে। বলতে গেলে আইডিয়াল কেসে হচ্ছে তোমার বাতাসে এখন কোনো ফ্লাক্সই নাই। সো কী হয়েছে, তোমার সবগুলা ফ্লাক্স, প্রত্যেকটা ফ্লাক্স লাইন এখানে যেমন দেখানো আছে হচ্ছে কয়টা, 1 2 3 4, 4টা ফ্লাক্স লাইন যে স্ট্যাবলিশ হয়েছে, এই 4টা লাইনই সুন্দর করে হচ্ছে এই কোরের মধ্য দিয়ে স্ট্যাবলিশড হয়েছে। দ্যাট ইজ কোর একটা হচ্ছে গাইডেড পাথ দিচ্ছে ফ্লাক্সটাকে যাওয়ার জন্য। এবং সেকেন্ড ওয়াইন্ডিংটা যেহেতু এই সেম কোরের উপর পেঁচানো, তো সেকেন্ড ওয়াইন্ডিংয়ের ভিতর দিয়েও কিন্তু এই 4টা ফ্লাক্স লাইনই চলে যাচ্ছে। সো প্রাইমারির যে টোটাল ফ্লাক্সটা ছিল, সেই টোটাল ফ্লাক্স লিঙ্কেজটা এখন সেকেন্ডারি ওয়াইন্ডিংয়েও লিঙ্কড হয়ে যাচ্ছে। দ্যাট ইজ সেকেন্ডারি ওয়াইন্ডিং এখন পুরাপুরি ফ্লাক্সটা পাচ্ছে। সো এর ডিফাইডিটিটাও এখন হচ্ছে বেড়ে যাবে, অ্যান্ড ইভেনচুয়ালি হচ্ছে তোমার ইএমএফটাও সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে আমি হচ্ছে বেশি পাবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোর ইউজ করাটার কারণ। আচ্ছা, এখানে হচ্ছে এখন যেটা ঘটনা, যে তোমার প্রাইমারির যে ফ্লাক্স, প্রাইমারির ফ্লাক্সই কিন্তু হচ্ছে সেকেন্ডারিতে পুরাপুরি লিঙ্কড হয়ে গেছে। তো প্রাইমারি আর সেকেন্ডারি দুইটার ফ্লাক্সই কিন্তু হচ্ছে তোমার সেম, ঠিক আছে, সেম ফ্লাক্সই প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে লিঙ্কড। সো প্রাইমারিতে যেই ডিফাই ডিটির ভ্যালু, সেকেন্ডারিতেও কিন্তু সেই একই ডিফাই ডিটি হবে, কারণ একই সাইনোসয়েডাল শেপের ফ্লাক্স প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে লিঙ্কড। যেহেতু ফাই সেম, একই সাইনোসয়েডাল ফ্লাক্স, সেটাকে ডিফাইডিটি করাতে প্রাইমারি এবং সেকেন্ডারিতে ডিফাইডিটিও সেম। ডিফাইডিটিটাই কিন্তু হচ্ছে আমার ইনডিউসড ইএমএফের সমান, ইনডিউসড ইএমএফের প্রপোর্শনাল কোয়ান্টিটি। টু বি ভেরি স্পেসিফিক, প্রতি টার্নে হচ্ছে যেই ভোল্টেজটা ইনডিউস হয় সেটাই হচ্ছে ডিফাই ডিটির সমান। ওকে, সো ভোল্টেজ পার টার্ন, এই প্রতিটা কয়েলে যে টার্নগুলো আছে, প্রতিটা টার্নের যেই ভোল্টেজ সেটাই হচ্ছে তোমার ডিফাই ডিটি, যেটা কিনা তোমার প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এখন হচ্ছে কি সেম। ওকে, আচ্ছা এখন দেখো, আমার প্রাইমারিতে তো হচ্ছে আমি ভোল্টেজ দিয়েছিলাম হচ্ছে V1, এই V1 ভোল্টেজটাই কিন্তু এখানে হচ্ছে চলে আসবে। সো V1 ভোল্টেজ হচ্ছে আমার কি সব, আচ্ছা এখানে হচ্ছে আরেকটা জিনিস একটু মেনশন করে দিই, সেটা হচ্ছে আমার প্রাইমারি টার্ন নাম্বার হচ্ছে N1, ওয়াইল সেকেন্ডারি টার্ন নাম্বার হচ্ছে N2। সো V1 ভোল্টেজটা প্রাইমারির অ্যাক্রসে অ্যাপ্লাই হচ্ছে, টোটাল যে প্রাইমারির N1 সংখ্যক টার্ন আছে সবগুলার অ্যাক্রসে। সো এখানে প্রতিটা টার্নের অ্যাক্রসে অ্যাকচুয়ালি ভোল্টেজটা কত, প্রাইমারির জন্য প্রতিটা টার্নের অ্যাক্রসে ভোল্টেজ, দ্যাট ইজ ভোল্টেজ পার টার্ন ফর দ্য প্রাইমারি, এটা হচ্ছে কি হবে V1 ডিভাইডেড বাই N1। এবং ভোল্টেজ পার টার্ন যেটা, সেটা কি ফ্যারাডের ল অনুযায়ী এটা হচ্ছে ডিফাই ডিটি এর সমান। এবং যেহেতু একই ফ্লাক্স প্রাইমারি এবং সেকেন্ডারিতে এখানে লিঙ্কড, একই ফ্লাক্স দুইটার মধ্য দিয়ে যাচ্ছে, সো দুইটার জন্যই কিন্তু আমার ডিফাই ডিটিটা কি সেম, প্রাইমারিতে যা সেকেন্ডারিতেও হচ্ছে তা।
সো ডিফাই ডিটি যেহেতু সেম, প্রাইমারি এবং সেকেন্ডারির ভোল্টেজ পার টার্ন যেটা, সেটাও কিন্তু হচ্ছে সেম হবে। ডিফাই ডিটির সেম হওয়া মানে ভোল্টেজ পার টার্নও সেম হওয়া। সো সেকেন্ডারির ভোল্টেজ পার টার্ন অ্যাকচুয়ালি কত? আমি যদি বলি সেকেন্ডারির ভোল্টেজটা হচ্ছে V2, সাপোজ এটা হচ্ছে আমার V2, ওকে। সেকেন্ডারির ভোল্টেজ যদি V2 হয় এবং সেকেন্ডারি টার্ন সংখ্যা যদি N2 হয়, তাহলে সেকেন্ডারির ভোল্টেজ পার টার্নটা হচ্ছে V2/N2। এবং ফ্যারাডের ল অনুযায়ী আমার ভোল্টেজ পার টার্ন হচ্ছে এখন প্রাইমারি আর সেকেন্ডারিতে সেম, যেহেতু হচ্ছে তোমার প্রাইমারি আর সেকেন্ডারিতে ফ্লাক্স লিঙ্কেজটা একই। সো এখন হচ্ছে আমার V1/N1 সমান হয়ে গেল কি V2/N2, ওকে। সো প্রাইমারির ভোল্টেজ পার টার্ন ইজ ইকুয়াল টু সেকেন্ডারির ভোল্টেজ পার টার্ন, কারণ ভোল্টেজ পার টার্ন ইজ ইকুয়াল টু হচ্ছে ডিফাই ডিটি, যেহেতু ফাই হচ্ছে আমার প্রাইমারি এবং সেকেন্ডারিতে সেম, ডিফাই ডিটিও দুইটাতেই সেম, সো দুইটাতেই ভোল্টেজ পার টার্নটা হচ্ছে সেম। সো V1/N1 ইজ ইকুয়াল টু হচ্ছে V2/N2, ওকে। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমরা এটা তাহলে পেয়ে যাই যে V2 সমান তাহলে হবে কি N2 ইন্টু V1/N1। তো এই রিলেশনটা হচ্ছে এখানে দেখাইছে। সো তোমার যদি একটা আইডিয়াল ট্রান্সফর্মার থাকে, আইডিয়াল হচ্ছে আমি এটাকেই বুঝাচ্ছি যেখানে কোর ম্যাটেরিয়াল প্রত্যেকটা ফ্লাক্সকে হচ্ছে অ্যাকচুয়ালি কনফাইন করে ফেলতে পারে, এখানে বাতাসের মধ্য দিয়ে আর কোনো ফ্লাক্স হচ্ছে থাকে না, ঠিক আছে। আইডিয়াল ট্রান্সফর্মারে আমরা এটাই চাই যে প্রত্যেকটা ফ্লাক্স হচ্ছে আমার কোরের মধ্য দিয়ে কনফাইন্ড। সো এরকম যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার সেকেন্ডারিতে যেই ভোল্টেজটা আমরা পাবো সেটা হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে ফলো করবে, ওকে। এখানে হচ্ছে আমার N1/N2 যেটা, সেটাকে হচ্ছে টার্নস রেশিও নামে একটা টার্ম আছে, সেটা বলা হয়। এই জিনিসটাতে হচ্ছে আমি একটু পরে আসতেছি, এখন তো জাস্ট ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কথা বললাম, ওকে। সো আইডিয়াল ট্রান্সফরমারের জন্য আমরা হচ্ছে দেখলাম যে কি, এগুলো সব মুছে ফেলি। সো আইডিয়াল ট্রান্সফরমারের জন্য আমরা দেখলাম যে আমার সেকেন্ডারিতে যেই ভোল্টেজটা আসবে সেটা হচ্ছে কার সমান, N2/N1 ইন্টু V1 এর সমান। এটা একটা জিনিস দেখলাম। আরেকটা জিনিস হচ্ছে দেখলাম যে প্রাইমারির ভোল্টেজ পার টার্ন এটা সমান হচ্ছে কি সেকেন্ডারির ভোল্টেজ পার টার্নের। আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারি প্রাইমারি আর সেকেন্ডারির যেই ভোল্টেজের রিলেশান সেটার সাথে টার্ন নাম্বারের একটা রিলেশান আছে, দ্যাট ইজ তোমার ভোল্টেজ যেটা সেটা কিন্তু নাম্বার অফ টার্নসের প্রপোর্শনাল, দ্যাট ইজ V1/V2 ইজ ইকুয়াল টু হচ্ছে কি N1/N2। সো এই রিলেশানটা হচ্ছে ইভেনচুয়ালি একটু পরে যখন আমরা আইডিয়াল ট্রান্সফরমারে অ্যাকচুয়ালি ভোল্টেজ কারেন্টের রিলেশনশিপগুলো নিয়ে কথা বলবো তখন হচ্ছে আবার হচ্ছে মেনশন করবো আর কি ইনশাল্লাহ। সো এখন এটা একটু মাথায় রাখো, এটা একটু পরে আবার আসতেছে। আচ্ছা, এখন হচ্ছে ট্রান্সফরমারের আরেকটা কনস্ট্রাকশন নিয়ে কথা বলি। ট্রান্সফরমারে দুই রকম কনস্ট্রাকশন হইতে পারে, কোর ম্যাটেরিয়াল যেটা সেটা, এর মধ্যে একটা কনস্ট্রাকশানকে বলা হয় হচ্ছে কোর টাইপ ট্রান্সফরমার, যেটা বামে দেখানো আছে, এবং আরেকটা হচ্ছে শেল টাইপ ট্রান্সফরমার। কোর টাইপ ট্রান্সফরমারে কি হয়, একটা রেক্ট্যাঙ্গুলার শেপের হচ্ছে কোর নেওয়া হয়, যে এরকম একটা কোর হচ্ছে নেওয়া হয়, ঠিক আছে। 2 ডাইমেনশনাল স্পেসে আঁকতেছি, বাট জিনিসটা তো 3D, বুঝতেই পারতেছো। একটা 3D হচ্ছে এরকম রেক্ট্যাঙ্গুলার শেপের কোর, যেখানে একটা লেগে এভাবে প্রাইমারি ওয়াইন্ডিংটা পেঁচানো হয় আর একটা লেগে সেকেন্ডারি ওয়াইন্ডিংটা পেঁচানো হয়, বাম পাশের ছবিটার মতো। আচ্ছা, শেল টাইপ ট্রান্সফরমারে হচ্ছে কি করা হয়, শেল টাইপ ট্রান্সফরমারে লেগ থাকে অ্যাকচুয়ালি 3টা,
কোর যেটা, সেই কোরের হচ্ছে এরকম সেন্টার একটা লেগ থাকে, দুই পাশে আরও দুইটা লেগ থাকে। তো কি করা হয়, তোমার সেন্টার লেগের উপরে প্রাইমারি আর সেকেন্ডারি বাইন্ডিংটা একটার উপরে আরেকটা হচ্ছে পরানো হয় এইভাবে। ধরো ব্ল্যাকটা যদি প্রাইমারি হয়, অরেঞ্জটা হচ্ছে সেকেন্ডারি। এই ধরনের কনস্ট্রাকশানকে বলা হয় হচ্ছে শেল ফর্ম। আচ্ছা, তো এইভাবে একটার উপর আরেকটা ওয়াইন্ডিং, তোমার ফার্স্ট অফ অল কোডটাকে তো এরকম শেপ দেওয়া হয়েছে ডেফিনেটলি ফ্লাক্সটাকে গাইড করার জন্য, কারণ ফ্লাক্সের চেহারাটা তখন সামওয়াট এরকম হয়ে যায়। ধরো এই বরাবর ফ্লাক্স হচ্ছে যাবে, এই বরাবর ফ্লাক্স হচ্ছে যাবে, ওকে। আচ্ছা, এখন ওয়াইন্ডিং অ্যাকচুয়ালি একটার উপর আরেকটা পরায় দেওয়ার ফজিলত কি? এটার ফজিলত হচ্ছে এটাই যে তোমার সেই ক্ষেত্রে প্রাইমারির যে ফ্লাক্সগুলা সেগুলা হচ্ছে বলতে গেলে সবই সেকেন্ডারি পাবে, কারণ সেকেন্ডারি তো প্রাইমারিকেই অ্যাকচুয়ালি কনসেন্ট্রিক যেটা বলে, কনসেন্ট্রিক। সো একই সেন্টারে যেহেতু পেঁচানো, ফার্স্টে প্রাইমারি পেঁচানো আর পরে সেকেন্ডারি পেঁচানো, এই ক্ষেত্রে হচ্ছে তোমার যেটা হয় যে ফ্লাক্স লিঙ্কেজটা হচ্ছে তোমার প্রাইমারি আর সেকেন্ডারি তো অলমোস্ট সেম হয়ে যায়। লিকেজ ফ্লাক্স বলতে গেলে নাই। আচ্ছা, লিকেজ ফ্লাক্স একটা হচ্ছে ইম্পর্টেন্ট টার্ম, সেটা বলি। লিকেজ ফ্লাক্সটা কি? এখানে তো আমরা একটা আইডিয়াল কেস দেখাইছি যেখানে সব ফ্লাক্সই তোমার কোরের মধ্য দিয়ে গাইডেড বা কনফাইন্ড। প্র্যাকটিক্যালি অনেক সময় এরকম হতে পারে যে কিছু কিছু ফ্লাক্স বাতাসের মাঝে চলে যেতে পারে, আমরা বলি জিনিসটাকে লিক হওয়া, ফ্লাক্স লিক হওয়া। এটাকে বলা হয় হচ্ছে এই যে এই ফ্লাক্সগুলা যেগুলো বাতাসে লিক হয়ে গেছে, এটা হচ্ছে লিকেজ ফ্লাক্স। তো শেল টাইপ কনস্ট্রাকশানের একটাই কারণ যাতে হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারির ফ্লাক্স লিঙ্কেজটা সেম হয় এবং হচ্ছে লিকেজ ফ্লাক্সটা হচ্ছে না থাকে। যদি ওয়াইন্ডিং দুইটাকে দুই পাশে পড়ানো হয় সেই ক্ষেত্রে কিছু কিছু ফ্লাক্স হচ্ছে সাপোজ প্রাইমারি এই যে এদিক দিয়ে লিক হয়ে যাইতে পারে, বাট আমি যদি কনসেন্ট্রিক দিয়ে রাখি সেই ক্ষেত্রে দ্যাট ইজ একটার উপর আরেকটা পেঁচানো, এটাই মোর লাইকলি যে তোমার ফ্লাক্স হচ্ছে লিকেজ হবে কম, পুরাটাই হচ্ছে সেকেন্ডারি পাবে। সো শেল টাইপ ট্রান্সফরমারের এটা হচ্ছে একটা সুবিধা। শেল টাইপ ট্রান্সফরমারের আরেকটাও হচ্ছে সুবিধা আছে, সেটা কি? নর্মালি হচ্ছে তোমার ওয়াইন্ডিংয়ে কিন্তু ইনসুলেশন দেওয়া হয়। ভোল্টেজের ডিফারেন্স তোমার গ্রাউন্ড থেকে যত বেশি থাকে সেই ওয়াইন্ডিংয়ে হচ্ছে তত মোটা ইনসুলেশন দিতে হয়। সাপোজ 0 ভোল্টেজ, সাপোজ হচ্ছে তোমার যদি ওয়াইন্ডিংয়ের ভোল্টেজ হয় 10 ভোল্ট, তাহলে হচ্ছে 0 ভোল্ট থেকে সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা 10 ভোল্টের ইনসুলেশন দিলেই হয়। বাট যদি 0 ভোল্ট থেকে তোমার 100 ভোল্টেজ দ্যাট ইজ 100 ভোল্টের সমপরিমাণ হচ্ছে প্রোটেকশন দিতে হয়, সেই ক্ষেত্রে তোমার ইনসুলেশন যেটা 100 ভোল্ট লাগবে সেটা কিন্তু আরও এক্সপেন্সিভ, আর অনেক বেশি পরিমাণে ইনসুলেশন লাগে। তো এখানে কি হয়, তোমার নর্মালি হচ্ছে কোডটাকে গ্রাউন্ড করে রাখা হয়। এটা হচ্ছে জাস্ট তোমাদের জানার জন্য বলতেছি যে সুবিধাটা কি অ্যাকচুয়ালি শেল টাইপের। তো কোডটাকে হচ্ছে গ্রাউন্ড করে রাখা হয়। সো বাম পাশেরটাকে চিন্তা করো, সাপোজ তোমার প্রাইমারি ওয়াইন্ডিং হচ্ছে 10 ভোল্ট আর সেকেন্ডারি ওয়াইন্ডিং হচ্ছে মনে করো 100 ভোল্ট। আচ্ছা, এখন তাহলে কি হবে, তোমার প্রাইমারি ওয়াইন্ডিংটাকে তোমার 10 ভোল্ট পরিমাণ ইনসুলেশন হচ্ছে দিতে হবে, কিন্তু সেকেন্ডারি ওয়াইন্ডিংটাকে কিন্তু 100 ভোল্ট পরিমাণ ইনসুলেশন হচ্ছে দিতে হবে, যেহেতু গ্রাউন্ডটা হচ্ছে তোমার কোডটা হচ্ছে তোমার গ্রাউন্ড বা 0 ভোল্টে আছে, ঠিক আছে। কিন্তু শেল টাইপে হচ্ছে তোমার ইউজুয়ালি কী করা হয়, শেল টাইপে লো ভোল্টেজ ওয়াইন্ডিংটাকে ভিতরে রাখা হয় আর হাই ভোল্টেজ ওয়াইন্ডিংটাকে বাহিরে রাখা হয়। সো লো ভোল্টেজ ওয়াইন্ডিং যেটা হচ্ছে 10 ভোল্ট, সেটা এখন তোমার কোরের সঙ্গে লেগে আছে শেল টাইপে। সো সেইটাকে তোমার 10 ভোল্ট পরিমাণ ইনসুলেশন দিতে হবে। এটার বাহিরে তুমি যখন হচ্ছে 100 ভোল্টের তারটাকে পেঁচাবা, সেকেন্ডারিটাকে যখন তুমি হচ্ছে বাহিরের দিকে পেঁচাচ্ছ, সেকেন্ডারিটা হচ্ছে কত তোমার 100 ভোল্ট। সো ভিতরে আছে 10 ভোল্ট, সেকেন্ডারিটা 100 ভোল্ট। সো ইনসুলেশনের পরিমাণটা অ্যাকচুয়ালি 90 ভোল্ট দিলেই চলে। এটা জাস্ট তোমাদেরকে হচ্ছে রাফ বোঝানোর জন্য বলা, জানার জন্য আর কি, যে এটা দিলে অ্যাকচুয়ালি লাভটা কি, তোমার ইনসুলেশন করাটা ইজি হয়।
এই কনফিগারেশনে যখন আমার ওয়াইন্ডিংটাকে 100 ভোল্টের ইনসুলেশন দেওয়া লাগতেছিল, এখন হচ্ছে এই কনফিগারেশনে আমার 90 ভোল্ট ইনসুলেশন দিলেই চলে, কারণ হচ্ছে আমি আইসোলেট করতে চাচ্ছি কাকে, এই 10 ভোল্ট ওয়াইন্ডিংয়ের সাথে 100 ভোল্টের ওয়াইন্ডিংকে। বাট আগে হচ্ছে আমি 0 ভোল্টের কোরের সাথে এই 100 ভোল্টের ওয়াইন্ডিংকে আইসোলেট করতে চাচ্ছিলাম, সেই কারণে 100 ভোল্ট পরিমাণ ইনসুলেশন আমাকে দেওয়া লাগতেছিল। কারণ কি, কোরও মেটালিক, ওয়াইন্ডিংয়ের ভিতর যে তার যাচ্ছে তারও মেটালিক, দুইটা তো আমি একসাথে টাচ করায় রাখতে পারবো না। সো ডেফিনেটলি মাঝে হচ্ছে আমার ইনসুলেটিং কোনো ম্যাটেরিয়াল দেওয়া লাগবে। সো এখানে যেখানে আমার 100 ভোল্টের ইনসুলেশন দেওয়া লাগতেছিল, এখানে হচ্ছে আমার 90 ভোল্টের ইনসুলেশন দিলেই হচ্ছে চলতেছে। আচ্ছা, এটা হচ্ছে শেল টাইপের সুবিধা, কিন্তু কোর টাইপের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কোর টাইপটা হচ্ছে মোর ইকোনমিক। এখানে যখন তোমার 3টা লেগ বানাতে হচ্ছে, কোরের কনস্ট্রাকশানটা একটু বেশি সফিস্টিকেটেড, বাম পাশেরটা হচ্ছে সেরকম না। সো কোর টাইপ ট্রান্সফর্মার মোর ইকোনমিক, while shell type transformer is more reliable in terms of operation. আচ্ছা, আরেকটা জিনিস কনস্ট্রাকশানের জন্য ইম্পর্ট্যান্ট, বইয়ে হচ্ছে দেখবা লিখে রাখছে একটা কথা, যে কোর ম্যাটেরিয়াল যেটা সেটা হচ্ছে ল্যামিনেটেড করা থাকে। ল্যামিনেশন মানে হচ্ছে এরকম, দ্যাট ইজ কোর যেটা সেটা কিন্তু এরকম না যে, কোরটা কিন্তু এরকম না যে পুরো একটা সলিড ম্যাটেরিয়াল এইভাবে আছে। কোরটা এখানে হচ্ছে 3 ডাইমেনশনাল ভিউতে হচ্ছে তোমাদের দেখানো হচ্ছে একটু সাইড থেকে। তো কোরটা পুরাপুরি কিন্তু সলিড দেওয়া হয় না, র্যাদার এরকম স্লাইস স্লাইস করে একটার সাথে একটা লাগায় রাখা হয়। এই ধরো এটা হচ্ছে তোমার কোর টাইপ কনস্ট্রাকশানে, এটা হচ্ছে শেল টাইপ কনস্ট্রাকশানে। তো এরকম করার রিজনটা আসলে কি, এরকম করার রিজনটা হচ্ছে কোর ম্যাটেরিয়াল যেটা সেটাও কিন্তু কন্ডাক্টিভ। সো ওয়াইন্ডিং কী করতেছে, একটা ফ্লাক্স তো যাচ্ছে, সো এই ফ্লাক্সটা কিন্তু কোরের সাথেও হচ্ছে কি লিঙ্কড হচ্ছে, এবং কোর তো একটা কন্ডাক্টিভ জিনিস। তো কোর যেহেতু একটা কন্ডাক্টিভ জিনিস, কোরের ভিতরে হচ্ছে এখন কি হয়, তোমার ইএমএফ ইনডিউস হয় কোর ইটসেলফের মধ্যে, কারণ কোর একটা কন্ডাক্টিভ এবং এর মধ্য দিয়ে চেঞ্জিং ফ্লাক্স যাচ্ছে। সো চেঞ্জিং ফ্লাক্স যাওয়ার ফলে কোরের মধ্যেও হচ্ছে ইএমএফ ইনডিউস হয়, এবং কোরের মধ্যে তোমার এরকমভাবে এডি কারেন্ট ফ্লো করে। কীরকম, সাপোজ এটা হচ্ছে তোমার কোরটা, ফ্লাক্স আছে এইভাবে, তখন কোরের মধ্য দিয়ে যেটা হয় তোমার এরকম এডি কারেন্ট ফ্লো করে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আমরা দেখব এরকম ছোট ছোট এডি কারেন্ট সব জায়গায় হচ্ছে ফ্লো করতেছে। তো কোরটাকে হচ্ছে এরকম পিস পিস করে ফেলা মানে এডি কারেন্টটা স্ট্যাবলিশ হওয়ার পথে বাধা দেওয়া। ধরো একদম যদি এটা সলিড থাকতো তাহলে এডি কারেন্টটা এইভাবে সুন্দর স্ট্যাবলিশ হওয়ার জায়গা পাইতো, বাট এখন হচ্ছে আমি কি করতেছি, পিস পিস করে কেটে ফেলছি। তো এডি কারেন্টটা এরকম কন্টিনিউয়াসলি বড় একটা এডি কারেন্ট স্ট্যাবলিশ হইতে পারে না। এডি কারেন্ট স্টিল আছে, একদম কিন্তু জিরো হয়ে যাবে না, খুবই ছোট 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 এডি কারেন্ট থাকবে, প্রতিটা ইন্ডিভিজুয়াল পিসের মধ্যে খুবই ছোট ছোট এডি কারেন্ট থাকবে। যেহেতু হচ্ছে সে ফ্লো করার জায়গা কম পাচ্ছে, সো এখানে হচ্ছে এডি কারেন্ট লসটা হচ্ছে সিগনিফিকেন্টলি কমে যাবে এভাবে ল্যামিনেশন করার ফলে। সো ল্যামিনেশন করার এটা হচ্ছে একটা কারণ। আচ্ছা, এখন রিয়েল ট্রান্সফরমার নিয়ে, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার নিয়ে কথা বলার আগে আমরা আসলে আইডিয়াল ট্রান্সফরমার নিয়ে কথা বলতে চাই। আইডিয়াল ট্রান্সফরমারের অ্যাকচুয়ালি হচ্ছে 3টা বৈশিষ্ট্য আছে। ফার্স্টলি আইডিয়াল নাম থেকে বুঝতেছি যে এটা একটা লসলেস ডিভাইস হবে, দ্যাট ইজ এখানে হচ্ছে কোনো কপার লস নাই, ওয়াইন্ডিংগুলো আইডিয়াল, ওয়াইন্ডিংয়ে কোনো রেজিস্ট্যান্স নাই, ওয়াইন্ডিংগুলোর মধ্যে কোনো হচ্ছে লস হবে না। বা কোরের মধ্যে একটু আগে যে এডি কারেন্টের ঘটনা বললাম, কোরের মধ্যেও কোনো লস হবে না এবং কোনো লিকেজ ফ্লাক্স নাই, পুরাটা ফ্লাক্সই কোরের মধ্যে কনফাইন্ড হয়ে যাবে, বাতাসের মধ্য দিয়ে কোনো ফ্লাক্স হচ্ছে যা লিক হবে না। সো আইডিয়াল ট্রান্সফরমার হচ্ছে এমন একটা লসলেস ডিভাইস যার মধ্যে অ্যাকচুয়ালি কোনো পরিমাণ লস হচ্ছে নাই। সো আইডিয়াল ট্রান্সফরমারের জন্য আমরা কিন্তু একটু আগেই হচ্ছে দেখে আসছিলাম যে এটার জন্য প্রাইমারি আর সেকেন্ডারি ভোল্টেজের
রিলেশানটা হচ্ছে টার্নের রিলেশানের সাথে হচ্ছে রিলেটেড। এটা কিন্তু আমরা একটু আগেই দেখে আসছিলাম যে আইডিয়াল ট্রান্সফরমারে যখন হচ্ছে আমার পুরাটা ফ্লাক্স হচ্ছে কনফাইন হয়ে যাচ্ছিল কোরের মধ্যে, তখন কিন্তু সেকেন্ডারিতে ভোল্টেজ পার টার্ন প্রাইমারির ভোল্টেজ পার টার্নের সমান হচ্ছিল, যেহেতু দুইটার ফ্লাক্স লিঙ্কেজ বা ডিফাইডিটি সেম। অ্যান্ড এটার ফলে আমরা হচ্ছে এরকম একটা রিলেশান হচ্ছে পেয়েছিলাম। সো প্রাইমারি আর সেকেন্ডারির ভোল্টেজের মধ্যে আইডিয়াল ট্রান্সফরমারে এই রিলেশানটা হচ্ছে এক্সিস্ট করে। এখানে প্রাইমারি টার্নস রেশিও বাই সেকেন্ডারি টার্নস রেশিও যে কোয়ান্টিটিটা, প্রাইমারি টার্ন নাম্বার বাই সেকেন্ডারি টার্ন নাম্বার যে রেশিওটা আসে সেটাকে হচ্ছে টার্নস রেশিও বলা হয়। টার্নস রেশিও হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এটা ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখবা নিয়মিত এই টার্মটা হচ্ছে শুনতেছো। সো টার্নস রেশিওকে আমরা আলাদা একটা লেটার এ দিয়ে হচ্ছে ডিনোট করলাম। সো এ ইজ দ্য টার্নস রেশিও অফ দ্য ট্রান্সফরমার, দ্যাট ইজ প্রাইমারি টার্ন নাম্বার বাই হচ্ছে সেকেন্ডারি টার্ন নাম্বার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা কারেন্টের সাথেও কিন্তু একটা রিলেশান আছে, যেহেতু হচ্ছে এটা একটা লসলেস ডিভাইস, একটু আগে বলছিলাম। সো এখানে কিন্তু লসলেস ডিভাইস, সো এখানে কিন্তু কোনো পাওয়ার লস হচ্ছে না। তুমি প্রাইমারিতে যেই পাওয়ার দিবা সেকেন্ডারিতে সেই একই পাওয়ার হচ্ছে তুমি পাবা, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে কারেন্টের রিলেশানটা হবে হচ্ছে এরকম। ওকে, সো আইডিয়াল ট্রান্সফরমারের জন্য ভোল্টেজের রিলেশান হচ্ছে এইটা, যেখানে টার্নস রেশিও হচ্ছে এই ডেফিনিশনটা, এবং কারেন্টের রিলেশানটা হবে এরকম, যেহেতু এখানে পাওয়ার হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারিতে হচ্ছে সেম। সো ভোল্টেজ ইন্টু কারেন্ট, এই কোয়ান্টিটিটা প্রাইমারিতে আর সেকেন্ডারিতে সেম থাকতে হবে। অ্যান্ড অ্যাকর্ডিংলি হচ্ছে কারেন্টের রিলেশানটা তুমি পাবা আইপি বাই আইএস সমান হবে টার্নস রেশিওর ইনভার্স। ওকে, আচ্ছা, এখন যেহেতু আমরা এসি কোয়ান্টিটি নিয়ে কথা বলতেছি, আচ্ছা শুরুতে একটা কথা বলছিলাম যে ট্রান্সফরমার হচ্ছে এসি ভোল্টেজ লেভেলকে চেঞ্জ করে। এখানে একটা বোঝার জিনিস আছে, এটা ডিসিতে কিন্তু পসিবল না, কারণ পুরা ওয়ার্কিং প্রিন্সিপালটাই বেসড আপন কি, চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স। ফ্যারাডের ল কিন্তু একটা কথা বলছিল যে ম্যাগনেটিক ফ্লাক্সটা এদের চেঞ্জিং হতে হবে অথবা রিলেটিভ মোশন থাকতে হবে। ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ করাইতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু ইএমএফ ইনডিউস হবে না। সো ম্যাগনেটিক ফ্লাক্সটা কিন্তু ডিসিতে চেঞ্জ হয় না, কারণ ফ্লাক্সটা হচ্ছে কারেন্টের প্রপোর্শনাল। তুমি যদি একটা ডিসি সিগন্যাল দিয়ে রাখো এখানে, তো ইন দ্যাট কেস তোমার কারেন্টটাও ডিসি থাকবে এবং ফ্লাক্স যেটা স্ট্যাবলিশ হবে, ফ্লাক্সও ম্যাগনিটিউড আর ডিরেকশান সেম থাকবে। বাট এসি দিলে ফ্লাক্সের ম্যাগনিটিউড আর ডিরেকশান চেঞ্জ হইতে থাকে, যেই কারণে হচ্ছে সেকেন্ডারিতে এসে ইএমএফটা ইনডিউস হয়। সো ট্রান্সফরমার মানেই হচ্ছে এটা এসি নিয়ে কথাবার্তা হচ্ছে, এখানে ডিসি রিলেটেড কোনো ব্যাপারই নেই। সো আমাদের বাসা বাড়িতে যে এসি পাওয়ার ট্রান্সমিট করা হয় তার একটা রিজন কিন্তু এইটা, যে আমি ট্রান্সমিশনে লাইন লস কমাইতে চাই। লাইন লস কমানোর একটা বুদ্ধি হচ্ছে ট্রান্সফরমার ইউজ করে ভোল্টেজ বাড়ায় দেওয়া, কারেন্ট কমায় দেওয়া। বাট এইটা করার জন্য আমার এসি পাওয়ারে যেতে হবে। ওকে, আচ্ছা, তো কী নিয়ে কথা বলতেছিলাম? আচ্ছা, কথা বলতেছিলাম হচ্ছে ট্রান্সফরমার হচ্ছে মানে কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এসি কোয়ান্টিটি নিয়ে কথা হচ্ছে। সো এই রিলেশানগুলো সবই কিন্তু ফেজর, ভিপিভিএস বলো আর আইপিআইএস বলো, এরা সবই হচ্ছে ফেজর। একটা কথা হচ্ছে মনে রাখবা যে আইডিয়াল ট্রান্সফরমারে এই যে ভিপি বাই ভিএস দুইটাই তো ফেজর, কিন্তু দুইটার রেশিও কিন্তু হচ্ছে কি একটা ফিক্সড নাম্বার, ঠিক আছে? দ্যাট ইজ ভিপি সমান হবে কি তোমার এ ইন্টু ভিএস, অ্যান্ড আইপি সমান হবে কি 1/a ইন্টু আইএস। দ্যাট ইজ এই যে এ যেটা, সেটা তো টার্নস রেশিও, সেটা জাস্ট একটা ম্যাগনিটিউড, এর তো কোনো ফেজ অ্যাঙ্গেল নেই। সো ভিপি আর ভিএসের কিন্তু ফেজ অ্যাঙ্গেলটা সেম, সিমিলারলি আইপি আর আইএসেরও ফেজ অ্যাঙ্গেলটা সেম, জাস্ট ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে টার্নস রেশিও দ্বারা। ভোল্টেজ হচ্ছে তোমার এ টাইমস চেঞ্জ হচ্ছে, ওয়াইল কারেন্ট হচ্ছে 1/a টাইমস চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সো এখানে আইডিয়াল ট্রান্সফরমারে কিন্তু আমার ফেজ অ্যাঙ্গেলে কোনো চেঞ্জ নেই।
So the phase angle of VP is the same as the angle of VS, and the phase angle of IP is same as the phase angle of IS. The turns ratio of the ideal transformer simply affects the magnitudes but not their angles. Okay, so এই টার্নস রেশিওটা হচ্ছে সিম্পলি হচ্ছে আমার মান চেঞ্জ করে দিবে, বা টার্নস রেশিওর যেহেতু কোনো অ্যাঙ্গেল নাই বা ইমাজিনারি কোয়ান্টিটি বলে কিছু নাই, সো টার্নস রেশিওটা কিন্তু আমার ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ করবে না। আচ্ছা, এখন ট্রান্সফরমারের হচ্ছে স্কিমাটিক সিম্বলটা দেখি। ট্রান্সফরমারকে সিম্বলাইজ করা হয় হচ্ছে এইভাবে। অনেক সময় হচ্ছে কোর আছে, এটা বোঝানোর জন্য এরকম দুইটা লাইন টানা হয়, নাও টানা হইতে পারে। সো কোর সহ এরকম একটা ড্রয়িং অথবা এরকম ড্রয়িং, দুইটাই বোথ আর ওকে। আচ্ছা, সো এখন প্রাইমারি আর সেকেন্ডারি ভোল্টেজগুলো দেখাই। এটা হচ্ছে আমার ভিপিটি, এখানে আমার একটা সেকেন্ডারিতেও ভোল্টেজ থাকবে, এখানে একটা কারেন্ট আছে আমার প্রাইমারি কারেন্ট উইচ ইজ আইপিটি, সেকেন্ডারিতেও আমার একটা হচ্ছে কারেন্ট থাকবে। প্রাইমারি টার্ন নাম্বার হচ্ছে এনপি, সেকেন্ডারি টার্ন নাম্বার হচ্ছে এনএস। এখন হচ্ছে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে প্রাইমারি সার্কিট যেটা, প্রাইমারি ওয়াইন্ডিংয়ের ভোল্টেজ আর কারেন্টের পোলারিটি এখানে দেখা যাচ্ছে। ভোল্টেজের ডিরেকশন এরকম উপরে প্লাস নিচে মাইনাস, আর কারেন্টটা হচ্ছে লেফট থেকে রাইটে ফ্লো করতেছে। কোয়েশ্চেন হচ্ছে তোমার সেকেন্ডারি সার্কিটের ভোল্টেজ আর কারেন্টের ডিরেকশান হচ্ছে কি হবে। এটা হচ্ছে তোমার এই সিম্বল দিয়ে বোঝানোর জন্য ডট কনভেনশন নামে একটা কনভেনশন ইউজ করা হয়। ডটগুলা কি করা হয়, তোমার প্রতিটা ওয়াইন্ডিংয়ের যে কোনো একটা সাইডে ডট দেওয়া হয় এবং এই ডট দিয়ে বোঝানো হয় ভোল্টেজ বা কারেন্টের পোলারিটিটা কি। যেমন এখানে হচ্ছে কি বলছিলাম, প্রতিটা ওয়াইন্ডিংয়ের যে কোনো একটা সাইডে। সাপোজ আমি যদি ডটটা হচ্ছে এইভাবে দেই, তাহলে হচ্ছে কি ইন্ডিকেট করবে, যদি হচ্ছে তোমার প্রাইমারি ভোল্টেজটা পজিটিভ হয় ডটেড এন্ডে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার সেকেন্ডারি ভোল্টেজ যেটা সেটাও পজিটিভ হবে ডটেড এন্ডে। সো এখানে দেখো ডটেড এন্ডে আমার প্রাইমারি ভোল্টেজটা কিন্তু পজিটিভ, সো সেকেন্ডারিতেও আমার ডটেড এন্ডে সেকেন্ডারি ভোল্টেজটা হচ্ছে পজিটিভ হবে, সো এটা হচ্ছে নেগেটিভ। আর কারেন্টের ক্ষেত্রে কনভেনশনটা কি, প্রাইমারি কারেন্ট যদি ডটেড এন্ডের দিকে ফ্লো করে, দ্যাট এটা যদি ফ্লোজ ইনটু দ্য ডটেড এন্ড হয় প্রাইমারি ওয়াইন্ডিংয়ে, তাহলে সেকেন্ডারি কারেন্ট উইল ফ্লো আউট অফ দ্য ডটেড এন্ড। সো প্রাইমারি কারেন্টটা কিন্তু এই ফিগারে ফ্লোয়িং ইনটু দ্য ডটেড এন্ড, সে ডটেড এন্ডের দিকে যাচ্ছে। সো সেকেন্ডারিতে এটা ডটেড এন্ড থেকে বের হয়ে যাবে, অর ইট উইল ফ্লো আউট অফ দ্য ডটেড এন্ড। সো এখান থেকে হচ্ছে বের হয়ে যাবে। তো এটা হচ্ছে ডট দিয়ে আমার প্রাইমারি আর সেকেন্ডারির ভোল্টেজ কারেন্টের ডিরেকশানগুলো হচ্ছে বোঝানো হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা আইডিয়াল ট্রান্সফরমারে পাওয়ার যে প্রাইমারি আর সেকেন্ডারিতে সেম সেটা হচ্ছে দেখব। তো আমার যে প্রাইমারির যে কারেন্ট বা ইনপুট কারেন্ট যেটা, সেটা হচ্ছে কি আমরা জানি, ইনপুট পাওয়ার যেটা, সেটা হচ্ছে আমরা জানি প্রাইমারির জন্য ইট উইল বি ভিপি আইপি কস থিটা পি, যেখানে থিটা পি হচ্ছে তোমার ভিপি আর আইপি এর মাঝে প্রাইমারি ভোল্টেজ আর প্রাইমারি কারেন্টের মাঝে অ্যাঙ্গেল। সিমিলারলি সেকেন্ডারিটাকে যদি আমরা পি আউট বলি, ইট উইল বি ভিএস আইএস কস থিটা এস। থিটা এস হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ আর সেকেন্ডারি কারেন্টের মাঝে ফেজ অ্যাঙ্গেল। এখন আমরা কি বলছিলাম, আইডিয়াল ট্রান্সফরমারে কিন্তু তোমার ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ হয় না, খালি ম্যাগনিটিউড হচ্ছে চেঞ্জ হয় ভোল্টেজ আর কারেন্টের। সো ভিপির ফেজ অ্যাঙ্গেল যা, ভিএসের ফেজ অ্যাঙ্গেলও হচ্ছে তা, আইপির ফেজ অ্যাঙ্গেল যা, আইএসের ফেজ অ্যাঙ্গেলও তা। সো ভিপি আর আইপি এর মাঝে যেই ফেজ ডিফারেন্স থিটা পি, সেটা ভিএস আর আইএসের ফেজ ডিফারেন্স থিটা এসের সমান হবে আইডিয়াল ট্রান্সফরমারে। সো থিটা পি আর থিটা এস দুইটাই সমান হওয়া মানে কি, কস থিটা পি আর কস থিটা এস দুইটাই কিন্তু সমান। দ্যাট ইজ পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু প্রাইমারি আর সেকেন্ডারিতে হচ্ছে
সমান। সো এখন হচ্ছে আমি কি লিখতে পারি, পি আউট যেটা, সেটাকে আমরা লিখতে পারি ভিএস আইএস কস থিটা, ওয়্যার থিটা ইজ ইকুয়াল টু থিটা পি সমান থিটা এস। সো এটাকেও আমরা লিখতে পারি ভিপি ইন্টু আইপি কস থিটা, প্রাইমারি পাওয়ারটাকে। আচ্ছা এনিওয়েজ, এখন ভিএস যেটা, ভিএস কিন্তু হচ্ছে আবার কি ট্রান্স রেশিও দিয়ে রিলেটেড প্রাইমারি ভোল্টেজের সাথে। সো ভিএস হচ্ছে ভিপি বাই এ, এটা হচ্ছে ভিএস। আর আইএস আবার হচ্ছে কি এ ইন্টু আইপি ইন্টু হচ্ছে কি কস থিটা। সো এ কাটা চলে যাবে, থাকবে কি ভিপি আইপি কস থিটা, যেটা কি না আমার প্রাইমারি পাওয়ারটা। সো সেকেন্ডারির পাওয়ার আর প্রাইমারির পাওয়ার কিন্তু হচ্ছে সেম। এটা অনেকটা পাওয়ার কনজারভেশন হিসেবেও হচ্ছে চিন্তা করতে পারো। তো সিমিলার রিলেশনশিপ কিন্তু তোমার রিঅ্যাক্টিভ পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ারের ক্ষেত্রেও পাওয়া যায়। দ্যাট ইজ কিউ ইন সমান ভিপি আইপি সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে ভিএস আইএস সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ আউট। অ্যান্ড সিমিলারলি অ্যাপারেন্ট পাওয়ার প্রাইমারি আর সেকেন্ডারিতে সেম হয়ে যাবে। সো প্রত্যেকটা পাওয়ার কোয়ান্টিটি অ্যাকচুয়ালি হচ্ছে আমার আইডিয়াল ট্রান্সফরমারে প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে হচ্ছে সেম। আচ্ছা, এখন হচ্ছে একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমরা দেখব, সেটা হচ্ছে কি ইম্পিডেন্স ট্রান্সফরমেশন থ্রু আ ট্রান্সফরমার। সো এই মনে করো তোমার একটা ট্রান্সফরমার আছে, এটা হচ্ছে প্রাইমারি। তো প্রাইমারি হচ্ছে একটা ভোল্টেজ আছে, ধরে নিলাম এটা ভিপি, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আইপি। এটা মনে করো তোমার সেকেন্ডারি, সেকেন্ডারিতে একটা লোড আছে জেডএল, সেকেন্ডারির একটা ভোল্টেজ আছে এবং সেকেন্ডারির কারেন্ট হচ্ছে আইএস। ওকে, এখন এই অবস্থায় যদি থাকে, আমরা তো নর্মালি যখন সার্কিট সলভ করি বা সার্কিট অ্যানালাইসিস করি, সেটা নোডাল অ্যানালাইসিস হোক মেশ অ্যানালাইসিস হোক, আমাদের জন্য খুবই ভালো হতো এই জিনিসটাকে আমরা যদি এরকম একটা ইকুইভ্যালেন্ট ফরম্যাটে নিয়ে আসতে পারতাম। দ্যাট ইজ একটাই সোর্স আর একটাই লোড, মাঝে কোনো এরকম ট্রান্সফরমার জাতীয় জিনিস নেই। সো এমন একটা ইকুইভ্যালেন্ট ফর্মে আমরা যদি নিয়ে আসতে পারতাম, আমাদের জন্য সার্কিট অ্যানালাইসিস করাটা কিন্তু অনেক ইজি হতো। ঠিক যেরকম মেথড হচ্ছে আমরা সার্কিট পোর্শনে শিখে আসছি, সার্কিট কোর্সে শিখে আসছি, ঠিক সেরকম মেথড ইউজ করেই কিন্তু আমরা ট্রান্সফরমারওয়ালা সার্কিটটাকে অ্যানালাইজ করতে পারতাম। সো ইম্পিডেন্স ট্রান্সফরমেশনের যেই আইডিয়াটা, সেটা হচ্ছে এমন একটা টেকনিক যেটা হচ্ছে তোমার এরকম একটা ট্রান্সফরমারওয়ালা সার্কিটকে এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে আসতে পারবে। তো সেটা হচ্ছে কিভাবে, ধরো তুমি যদি হচ্ছে এদিক থেকে তাকাও, এদিক থেকে তাকাইলে কিন্তু আমরা ইম্পিডেন্সটা দেখতে পাবো কি জেডএল, এবং এটা ওহমসের ল অনুযায়ী ভিএস বাই আইএস এর সমান, কারণ ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিএস, ইম্পিডেন্সের থ্রুতে কারেন্ট হচ্ছে আইএস। সো ইম্পিডেন্সটা হচ্ছে ওহমসের ল অনুযায়ী ভিএস বাই আইএস। এখন আমি কি চাই, আমি চাই হচ্ছে এই জিনিসটাকে এমন একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে আসতে। তো এমন একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে আসার জন্য আমরা আসলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেভাবে বের করতাম, সিমিলার একটা টেকনিক এখানেও অ্যাডপ্ট করব। দ্যাট ইজ আমরা এখন এই পাশ থেকে তাকাবো, এই পাশ থেকে তাকায় ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কী দেখা যায় সেটা হচ্ছে আমার বিবেচ্য বিষয়। এই ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটাই আসলে হচ্ছে এখানে বসে যাবে এবং এখানে ভিপি সোর্সটাই হচ্ছে থাকবে। ওকে, সো এটা হচ্ছে আমার অবজেক্টিভ। সো আমি কি করতে চাই, আমি হচ্ছে তোমার এই দিক থেকে তাকায় ইম্পিডেন্সটা কত সেটা হচ্ছে বের করতে চাই। সো আমি যদি সোর্সের দিক থেকে তাকাই, সোর্স তো আসলে ইম্পিডেন্স দেখতেছে ভিপি বাই আইপি পরিমাণ অ্যাকর্ডিং টু ওহমস ল, কারণ সোর্স দেখতেছে
যে আমার সামনে এমন একটা সার্কিট আছে যাকে আমি ভিপি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি এবং আমাকে আইপি পরিমাণ কারেন্ট পাঠাইতে হইতেছে ওই সার্কিটের থ্রুতে। সো এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা তাহলে কত? ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট অ্যাকর্ডিং টু ওহমস ল। সো সোর্স হচ্ছে দেখতে পারবে ভিপি বাই আইপি পরিমাণ ইম্পিডেন্স। আচ্ছা, সোর্স যদি এটা দেখতে পায় তো এটা হচ্ছে আমার সোর্সের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, জেড ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এখানে এখন ভিপি যেটা সেটা কিন্তু আমরা দেখে আসছিলাম এই যে টার্নস রেশিও দিয়ে রিলেটেড। কই গেল? ভিপি হচ্ছে এভিএস আর আইপি হচ্ছে 1/AIS। এই রিলেশন দুইটা এখন আমাদের কাজে লাগবে। সো ভিপি হচ্ছে আমার এভিএস আর আইপি হচ্ছে আমার 1/AIS। ওকে, সো সোর্স এখন দেখতেছে যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা হচ্ছে ভিপি বাই আইপি, ওয়্যার ভিপি হচ্ছে তোমার এভিএস আর আইপি হচ্ছে তোমার 1/AIS। সো এটা হচ্ছে কত হইল? এ স্কোয়ার ইন্টু ভিএস বাই আইএস। আর ভিএস বাই আইএসটাই কি? আমার সেকেন্ডারিতে অ্যাকচুয়ালি যেই লোডটা লাগানো আছে সেই লোডটার ইম্পিডেন্স। সো ভিএস বাই আইএস হচ্ছে আমার জেডএল। সো সেকেন্ডারিতে তুমি যদি জেডএল পরিমাণ ইম্পিডেন্স লাগাও তাহলে সোর্স সাইড থেকে তাকাইলে যদি হচ্ছে এখানে একটা এ টার্নস রেশিও ট্রান্সফরমার থাকে, এ টার্নস রেশিও বিশিষ্ট একটা ট্রান্সফরমার যদি থাকে এবং সেকেন্ডারিতে তুমি যদি জেডএল পরিমাণ লোড লাগাও তাহলে হচ্ছে সোর্সের দিক থেকে তাকাইলে তুমি আসলে দেখবা যে তোমার টোটাল এ স্কোয়ার জেডএল বিশিষ্ট একটা ইকুইভ্যালেন্ট লোড আছে। সো সার্কিটটা ইকুইভ্যালেন্ট সার্কিটটার চেহারা হয়ে যাবে এরকম। সোর্স ভিপি দেখবে সে আইপি পরিমাণ কারেন্ট পাঠাচ্ছে থ্রু অ্যান ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ এ স্কোয়ার জেডএল। এই জিনিসটাকে হচ্ছে আমরা বলি ইম্পিডেন্স ট্রান্সফরমেশন। দ্যাট ইজ অনেকটা আমরা এভাবে বলি যে সেকেন্ডারির ইম্পিডেন্সটাকে আমরা প্রাইমারিতে ট্রান্সফর্ম করে নিয়ে আসলাম অ্যান্ড এই ট্রান্সফর্ম করার জন্য আমার এ স্কোয়ার কোয়ান্টিটি দিয়ে গুণ দিতে হইল। তো এই যে ট্রান্সফর্মড ইম্পিডেন্সটা বা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা সেটাকে অনেক সময় প্রাইম সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। দ্যাট ইজ এটাকে অনেক সময় জেডএল প্রাইম বলা হয়। তো বইতে হচ্ছে তোমরা জেড ইকিউ এই নোটেশনটা দেখবা না, রাদার দেখবা বইতে হচ্ছে এই নোটেশনটা ইউজ করছে, চ্যাপম্যানের যে বইটা হচ্ছে প্রোভাইড করছি। ঠিক আছে, সো সোর্স হচ্ছে অ্যাকচুয়ালি দেখে যে তোমার এ স্কোয়ার জেডএল পরিমাণ একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আছে। সো একটা এ টার্নস রেশিও বিশিষ্ট ট্রান্সফরমার যার সেকেন্ডারি সাইডে জেডএল পরিমাণ ইম্পিডেন্স আছে তাকে তুমি এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো যেখানে ইম্পিডেন্সটা হচ্ছে এ স্কোয়ার জেডএল। আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা ইউজ করে কিভাবে হচ্ছে একটা সিঙ্গেল ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে আসা যায়। একটা ট্রান্সফরমারওয়ালা সার্কিট ছিল এখানে, দ্যাট ইজ দুইটা সার্কিট ছিল, একটা প্রাইমারি সার্কিট একটা সেকেন্ডারি সার্কিট। এটাকে আমরা হচ্ছে এখন ইকুইভ্যালেন্ট একটা সার্কিটে নিয়ে আসার টেকনিক শিখছি ইম্পিডেন্স ট্রান্সফরমেশনের মাধ্যমে। সো এই টেকনিকটা ইউজ করে এখন আমরা একটা ট্রান্সফরমারওয়ালা সার্কিট হচ্ছে সলভ করব। সো এই ম্যাথটা দিয়ে হচ্ছে এই লেকচারটা আমি শেষ করব। আচ্ছা, ম্যাথটা হচ্ছে আমাদের বইয়ের প্রথম এক্সাম্পল যেটা এখানে হচ্ছে বলছে কি যে আমার একটা সিঙ্গেল ফেজের পাওয়ার সিস্টেম আছে যেখানে হচ্ছে কিনা একটা 480 ভোল্টের জেনারেটর আছে এবং সাপ্লাই করতেছে সেটা হচ্ছে এমন একটা লোডকে যে লোডটা কিনা হচ্ছে 4+J3 ওহম এবং সাপ্লাই করতেছে এমন একটা ট্রান্সমিশন লাইনের থ্রুতে যেখানে লাইন ইম্পিডেন্সটা হচ্ছে
এইটা। এখন কোয়েশ্চেন আছে এখানে দুইটা। প্রথম কোয়েশ্চেনটা বলতেছে যে পাওয়ার সিস্টেমটা হচ্ছে কোনো ট্রান্সফর্মার ইউজ করবে না, দ্যাট ইজ এই 480 ভোল্টের জেনারেটরকে এই লাইনের থ্রুতে ডাইরেক্টলি হচ্ছে এই লোডে কানেক্ট করে দিবে। সো সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে কীরকম হয় দেখি। আচ্ছা, এরকম একটা কানেকশান দিয়ে দিবে, ডাইরেক্ট কানেকশান, কোনো হচ্ছে ট্রান্সফর্মার নাই। কোয়েশ্চেন হচ্ছে এখানে আমার লোড ভোল্টেজটা কত, লোড সাইডে ভোল্টেজ হচ্ছে কত, এটা হচ্ছে কোয়েশ্চেন, ভি লোড লিখি। এবং আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ট্রান্সমিশন লাইনে লস কত। আচ্ছা, সো কন্ডিশন এতে অ্যাকচুয়ালি আমার কি করা হয়েছে, কন্ডিশন এতে অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে, এই 480 ভোল্টের জেনারেটরটা ধরে নিলাম এটার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। এটা হচ্ছে তোমার জেড লাইন হচ্ছে 0.18 প্লাস জে 0.24, এইটার থ্রুতে হচ্ছে লোডে কানেক্টেড, যেখানে লোডটা হচ্ছে 4 প্লাস জে 3। আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই ভোল্টেজটা কত, ভি লোড এবং লাইন লস বের করতে হবে। তো এটাই তো আমার লাইন কারেন্টটা, ঠিক আছে। এখানে আমার জেনারেটরের যে কারেন্ট ধরি এটা আইজি, লাইনের কারেন্ট হচ্ছে আই লাইন, এবং লোডের কারেন্ট ধরি হচ্ছে আমি আই লোড। যেহেতু সব কিছু সুন্দর একটানা সিরিজে আছে, সো এখানে জেনারেটরের যা কারেন্ট লাইনেরও সেই একই কারেন্ট এবং লোডেরও সেই একই কারেন্ট। সো লাইনের লসটা এটাকে ধরে নিই আমি আই, ঠিক আছে। টোটাল কারেন্টটাই হচ্ছে আমার আই কারেন্ট। আমার অ্যাকচুয়ালি এখানে আই স্কোয়ার আর লসটা হচ্ছে বের করতে হবে, যেখানে আরটা হচ্ছে লাইনের রেজিস্ট্যান্স। লাইনের একটা রিঅ্যাকটেন্সও আছে, কিন্তু রিঅ্যাকটেন্সের মধ্যে তো কোনো অ্যাভারেজ পাওয়ার লস হয় না, অ্যাভারেজ পাওয়ার কনজিউম করে কি শুধু রেজিস্টিভ এলিমেন্ট। সো লাইন লসের পরিমাণটা অ্যাকচুয়ালি হচ্ছে আই স্কোয়ার আর লাইন, যেখানে আর লাইনের ভ্যালু হচ্ছে কি 0.18 ওহম। আচ্ছা, সো আমার হচ্ছে এখন কাজ এই ভোল্টেজ আর কারেন্ট বের করা। তো আমরা হচ্ছে এসি সার্কিট সলভ করা শিখছি, এর অনেক জটিল সার্কিট সলভ করছি, তো এটা তো কোনো ব্যাপারই না। আমি হচ্ছে শুরুতে আই কারেন্টটা বের করে ফেললাম। এখানে আমার টোটাল ভোল্টেজটা হচ্ছে 480 আর টোটাল ইম্পিডেন্সটা হচ্ছে এটা যদি হিসাব করো তাহলে দেখবা কারেন্টের ভ্যালুটা এরকম। একটু নিজেরা হিসাব করো, আমি বই দেখে হচ্ছে রেজাল্টটা ডাইরেক্ট তুলে দিচ্ছি। বইতে ছোটোখাটো ক্যালকুলেশনের ভুল থাকতেই পারে, সো নিজেরা ক্যালকুলেশনটা করে ভেরিফাই করবা। আচ্ছা, এখন হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল লোডের ভোল্টেজ। সো লোডের ভোল্টেজ হচ্ছে আমাদের ওহমস ল অনুযায়ী আমরা এখন লোডের কারেন্ট জানি, আই জানি। সো লোডের ভোল্টেজ ডেফিনেটলি হবে আই ইন্টু জেড লোড। সো আই হচ্ছে আমার 90.8 আর জেড লোড হচ্ছে কি 4 প্লাস 3J। সো ভোল্টেজটা হিসাবটা করলে দেখবা যে এরকম কিছু আসতেছে অ্যাকর্ডিং টু দ্য বুক। এবং লাইন লসটা কি হবে, লাইন লসটা কিন্তু এখন হবে আই স্কোয়ার ইন্টু আর লাইন, যেটা আমি একটু আগে বলে আসছিলাম। তো আই স্কোয়ারটা কি এখানে 90.8 স্কোয়ার। আচ্ছা, এখানে যেহেতু কিছু মেনশন করে দেওয়া নাই, কাজেই প্রত্যেকটা ভোল্টেজকে আমরা কিন্তু আরএমএস ভোল্টেজ ধরবো। সো এটা ডাইরেক্টলি স্কোয়ার করে রেজিস্ট্যান্স দিয়ে গুণ দিলেই হবে। লাইনের রেজিস্ট্যান্সটা কতটুকু আমরা দেখে আসছিলাম 0.18 ওহম। রিঅ্যাকটেন্সে তো আর পাওয়ার লস হবে না, সো লসটা হবে শুধু লাইনের রেজিস্ট্যান্সের মধ্যে, উইচ ইজ 0.18 ওহম। সো এটা হচ্ছে এইটা। ওকে, এখন হচ্ছে আরেকটা কেস দেখতে বলছে এই কোয়েশ্চেনে, আরেকটা পার্ট যেটা
সেখানে ট্রান্সফরমার লাগাইতে বলছে। কিভাবে? একটা মিনিট। আচ্ছা, তো 2 নম্বর কোয়েশ্চেনটা একটু মন দিয়ে শুনো। কি করছে এখানে হচ্ছে তোমার 2টা ট্রান্সফরমার ব্যবহার করবে জেনারেটর থেকে লোড পর্যন্ত পাওয়ার পাঠাইতে। প্রথম যে ট্রান্সফরমারটা সেটা হচ্ছে একটা স্টেপ আপ ট্রান্সফরমার, সেটা জেনারেটরের সাথে হচ্ছে লাগাবে। সেই স্টেপ আপ ট্রান্সফরমারটা হচ্ছে তোমার টার্নস রেশিও 1:10, দ্যাট ইজ প্রাইমারিতে যদি একটা টার্ন থাকে সেকেন্ডারিতে 10টা টার্ন, দ্যাট ইজ ভোল্টেজটাকে সে 10 গুণ করে দিবে। এবং এই ট্রান্সফরমারটা থাকবে কার সাথে? জেনারেটরের সাথে। সো জেনারেটরের ভোল্টেজটাকে এই ট্রান্সফরমারটা 10 গুণ বাড়ায় দিল। সো 10 গুণ ভোল্টেজে ট্রান্সমিশন লাইন দিয়ে অ্যাকচুয়ালি পাওয়ার ট্রান্সমিট হবে। ট্রান্সমিশন লাইনের শেষে গিয়ে একটা 10:1 স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকবে, যেটা কিনা তোমার ভোল্টেজটাকে আবার 10 ভাগ করে দিবে লোডে আসার আগে। ঠিক আছে? সো ফার্স্টে একটা জেনারেটর, তারপরে একটা স্টেপ আপ ট্রান্সফরমার, তারপরে ট্রান্সমিশন লাইনের শেষে আর একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, ফাইনালি হচ্ছে লোড। এখন আবার সিমিলার কোয়েশ্চেন যে লোড ভোল্টেজ কত এবং ট্রান্সমিশন লাইনে লসটা হচ্ছে কত। আমরা অ্যাকচুয়ালি এ আর বি এই দুইটাকেই কম্পেয়ার করব, যে দুইটাতে লোড কত ভোল্টেজ পায় এবং লাইনে কত লস হয়। ওকে, সো সেকেন্ড কেসটার সার্কিটটা আমরা এঁকে ফেলি। সেকেন্ড কেসে কী হয়েছে? এখানেও একটা 480 ভোল্টের জেনারেটর আছে এবং এটার পরে দিয়ে কি করছে? একটা ট্রান্সফরমার লাগাইছে, যেটা একটা 1:10 ট্রান্সফরমার। আচ্ছা, এভাবে রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স আলাদা করে না দেখাই, যেটাকে আমি সরাসরি জেড লাইন বলে দিই। জেড লাইন আর জেড লোডের কোয়ান্টিটি তো আগেই বলা আছে। জেড লাইনের পরে আরেকটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে, যেটা হচ্ছে 10:1 একটা ট্রান্সফরমার, এবং এটা হচ্ছে এখন আমার লোডে কানেক্টেড। এটা হচ্ছে আমার জেড লোড। সো এটা হচ্ছে আমার ভি লোড, এটা বের করতে হবে। ডটগুলা দিয়ে দেই সো দ্যাট হচ্ছে আমার কারেন্টের ডিরেকশানগুলো বোঝা যায়। এটা হচ্ছে আমার লাইন কারেন্ট, এটা হচ্ছে আমার জেনারেটর কারেন্ট, এবং ডট কনভেনশন যেভাবে দেওয়া আছে অ্যাকর্ডিংলি এটা হচ্ছে আমার লোড কারেন্ট। আচ্ছা, সো এখন হচ্ছে আমার এই সার্কিটটা সলভ করা লাগবে। তো আমরা যেভাবে ইম্পিডেন্স ট্রান্সফরমেশনটা শিখে আসছি সেই একইভাবে হচ্ছে আমরা সেই একই টেকনিকটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। ফার্স্টে হচ্ছে আমরা কি করব? ধরো এই ট্রান্সফরমারটার নাম হচ্ছে T1, এই ট্রান্সফরমারটার নাম হচ্ছে T2। ঠিক আছে? তো ফার্স্টে আমরা অ্যাকচুয়ালি যেটা করব, একটা সিঙ্গেল ইকুইভ্যালেন্ট সার্কিটে হচ্ছে এটাকে নিয়ে আসব। সিঙ্গেল ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে এসে আমরা কি করব, তখন তো আমার সার্কিটটা চেহারা হয়ে যাবে এরকম, যে এই 480 ভোল্টের সোর্সটা থাকবে, আইজি থাকবে, এবং এখানে একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স চলে আসবে। সো ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা আমরা বের করব কিভাবে? ওই যে একটু আগে ইম্পিডেন্স ট্রান্সফরমেশনের যে টেকনিকটা শিখে আসছি সেই টেকনিকটা ফলো করে। তো সার্কিটটা পেয়ে গেলে আমরা কি আইজি বের করে ফেলতে পারবো। তো আইজি যদি বের হয়ে যায় দেন আমরা হচ্ছে এই ফিগারটাতে দেখব, এই ফিগারটা দিয়ে আইজি আবার আই লাইনের সাথে টার্নস রেশিও দিয়ে রিলেটেড। দ্যাট ইজ আই লাইনটা কি? ভোল্টেজ এখানে 10 গুণ হচ্ছে,
আই লাইনটা হচ্ছে আইজি থেকে 10 গুণ কম থাকবে। সো আই লাইন যদি বের হয়ে যায় দেন লাইন লসটা কি, আই লাইন স্কোয়ার ইন্টু হচ্ছে আর লাইন। ওকে, সো আই লাইন যদি বের হয়ে যায় আই লোডও কিন্তু আমরা বের করতে পারবো। আই লোড হবে আবার কি আই লাইনের 10 ভাগ কম, সরি আই লোড হবে আই লাইনের 10 গুণ বেশি, যেহেতু ভোল্টেজ এখানে এই T2 ট্রান্সফরমারে 10 টাইমস কমে যাচ্ছে, 10:1, দ্যাট ইজ প্রাইমারিতে 10 ভোল্ট দিলে সেকেন্ডারিতে আমি 1 ভোল্ট পাবো। সো ভোল্টেজ এখানে কমে যাচ্ছে, সো কারেন্টটা আবার আই লোডটা আবার আই লাইন থেকে 10 গুণ বেড়ে যাবে। সো আই লোড যদি আমরা পেয়ে যাই দেন ভি লোড হবে সিম্পলি কি জেড লোডের সাথে আই লোডটা গুণ হয়ে যাবে। তো এই টেকনিকটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করব। তো সবার আগে আমার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আইজিটা বের করা এবং এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা ফর্ম করা। তো ফার্স্টে আমি T2 ট্রান্সফরমারটা উঠাই দিব এবং T2 সেকেন্ডারিতে জেড লোড ইম্পিডেন্সটা আছে, এই ইম্পিডেন্সটাকে আমরা রেফার করে নিয়ে আসবো T2 প্রাইমারিতে, দ্যাট ইজ ইম্পিডেন্সটাকে আমরা ট্রান্সফরমেশন করব। তো ট্রান্সফরমেশন করার উপায়টা হচ্ছে কি আমার এই যে এই ফর্মুলাটা ইউজ করা। প্রাইমারি হচ্ছে কি দেখে, প্রাইমারি দেখে এ স্কোয়ার ইন্টু জেডএল পরিমাণ ইম্পিডেন্স, যেখানে আমার স্মল এ যেটা সেটা হচ্ছে টার্নস রেশিও এনপি বাই হচ্ছে এনএস। ওকে, তো এখন আমি কি করব, ফার্স্টে T2টাকে উঠায় দিই। তো T2টাকে উঠায় দিব, T1 অ্যাজ ইট ইজ থাকলো, T1কে আর একটু পরে উঠাবো। ফার্স্ট স্টেপে আমরা T2কে উঠাই। আচ্ছা, T2কে যদি আমরা উঠাই দিই তাহলে ট্রান্সমিশন লাইনটা এখন দেখবে হচ্ছে জেড লোড প্রাইম পরিমাণ ইম্পিডেন্স। আমরা যদি ট্রান্সমিশন লাইন দিয়ে তাকাই, দ্যাট ইজ T2র প্রাইমারি থেকে তাকাই, তাহলে হচ্ছে আমরা জেড লোড প্রাইম পরিমাণ ইম্পিডেন্স দেখতে পারবো, যেখানে আমাদের একটু আগে শিখে আসা টেকনিক অনুযায়ী জেড লোড প্রাইমটা হচ্ছে এ স্কোয়ার ইন্টু জেড লোড, where A is equal to NP by NS. সো ট্রান্সমিশন লাইন দিয়ে তাকায় আমি হচ্ছে আমার সার্কিটের এই পাশে যে ইম্পিডেন্সটুকু আছে এই ইম্পিডেন্সটুকুকে আমি হচ্ছে ইকুইভ্যালেন্ট দেখতে পারবো জেড লোড প্রাইম পরিমাণ ইম্পিডেন্স। তো আমি এখানে ইকুইভ্যালেন্ট জেড লোড প্রাইম পরিমাণ ইম্পিডেন্স বসাই দিলাম। সো ট্রান্সমিশন লাইন থেকে তাকায় আমি হচ্ছে যা দেখব সেটা হচ্ছে কি এ স্কোয়ার ইন্টু জেড লোড, যেখানে এ স্কোয়ারটা হচ্ছে আমার এ হচ্ছে এনপি বাই এনএস। সো T2 এর জন্য প্রাইমারি টার্নস রেশিও হচ্ছে 10, সেকেন্ডারি হচ্ছে 1। সো T2 এর জন্য আমার এ হচ্ছে কি 10। সো জেড লোড প্রাইমটা হবে 10 স্কোয়ার ইন্টু 4 প্লাস 3J, দ্যাট ইজ 400 প্লাস হচ্ছে 300J। আচ্ছা, তাহলে এই যে এই দুইটা ইম্পিডেন্স এখন কিন্তু সিরিজে চলে আসছে, জেড লাইন আর জেড লোড প্রাইম। তো এদের একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আছে। তো ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা কি, জেড লাইন ইজ ইন সিরিজ উইথ জেড লোড প্রাইম। সো এই দুইটাকে যদি যোগ দেই, জেড লাইনের কোয়ান্টিটি কিন্তু দেওয়া ছিল এই যে 0.18 প্লাস 0.24J, এমন কিছু মনে হয় কোয়েশ্চেনে ছিল আর কি, দেখে আসি। এই যে 0.18 প্লাস 0.24J। সো জেড লাইন আমরা জানি, জেড লোড প্রাইম তো বের করলাম। সো এখন আমার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স যেখানে জেড লাইন আর জেড লোড প্রাইম সিরিজে আছে সেটা হচ্ছে হিসাব করলে দেখবা আসতেছে 500.3, এই কোয়ান্টিটিটা।
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই কোয়ান্টিটি দিয়ে রিপ্লেস করে দিই। সো এখন আমি ইম্পিডেন্স দেখতেছি কত, জেড ইকুইভ্যালেন্ট, যেটা হচ্ছে কি 500.3 36.88 ডিগ্রি, অ্যাঙ্গেল হচ্ছে 36.88 ডিগ্রি। আচ্ছা, সো এখন আমার কাজ হচ্ছে T1টাকে উঠায় দেওয়া এবং ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা হচ্ছে বের করে একটা সিঙ্গেল ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে আসা, অ্যান্ড দেন আইজিটাকে বের করা। সো সেটা এখন করব। আচ্ছা, সো আমরা এখন কি দেখতে চাই? আমরা এখন দেখতে চাই যে এইখান থেকে তাকায় আমি হচ্ছে টোটাল কত ইম্পিডেন্স দেখতে পাই। সেটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, যেটা বসে যাবে হচ্ছে আমার এই সার্কিটে। আইজি পরিমাণ কারেন্ট যাচ্ছে জেনারেটর থেকে। সো ও দেখবে জেড ইকুইভ্যালেন্ট প্রাইম পরিমাণ ইম্পিডেন্স, যেখানে জেড ইকুইভ্যালেন্ট প্রাইমটা হচ্ছে আবার এ স্কোয়ার ইন্টু জেড ইকিউ। ওকে, তো T1 ট্রান্সফরমারটার জন্য এ কিন্তু হচ্ছে আবার 1/10, ঠিক আছে? সো T1 ট্রান্সফরমারের প্রাইমারি থেকে আমি যদি তাকাই, তাহলে সোর্সটা অ্যাকচুয়ালি দেখতে পারবে 1/10 স্কোয়ার ইন্টু জেড ইকুইভ্যালেন্ট পরিমাণ ইম্পিডেন্স। তো জেড ইকুইভ্যালেন্ট হচ্ছে আবার এইটা 500.3, অ্যাঙ্গেল হচ্ছে 36.88 ডিগ্রি। এটাকে যদি 1/10 স্কোয়ার দিয়ে গুণ দেই, তাহলে হচ্ছে আমরা পাবো কত? 5.003, এইটা, তাই না? আচ্ছা, ঠিক আছে, তো এইটা হচ্ছে পেয়ে গেলাম। এবং ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে এরকম। সো ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে কি, আমার 480 ভোল্ট সোর্সটা এখন হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স দেখতে পাচ্ছে, যার কোয়ান্টিটিটা হচ্ছে 5.003, অ্যাঙ্গেলটা হচ্ছে 36.88 ডিগ্রি। সো আইজি পরিমাণ কারেন্টটা কত এখন হচ্ছে আমরা ডাইরেক্ট ওহমস ল থেকে পেয়ে যাব। 480 ডিভাইডেড বাই সো আইজিটা হচ্ছে এই হিসাব করলে দেখবা বের হয়ে আসবে। এটাও আমি হচ্ছে কিন্তু ডাইরেক্ট বই থেকে তুলে দিলাম, তোমরা হচ্ছে নিজ দায়িত্বে ক্যালকুলেশনগুলো হচ্ছে ভেরিফাই করবা। ওকে, সো এখন আমার কিন্তু আইজি বের হয়ে গেল। তো আইজি যদি বের হয়ে যায়, এখন আমার নেক্সট কাজগুলো খুবই ইজি। আমি এখন আমার মেইন সার্কিটে চলে যাব। আচ্ছা, মেইন সার্কিটে চলে আসলাম। এখানে আমার আইজিটা বের হয়ে গেছে। আইজিটা বের হয়েছে কত? 95.94, অ্যাঙ্গেলটা ছিল কত? -36.88 ডিগ্রি। ওকে, তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হবে, আই লাইন যেটা, সে হচ্ছে কি হবে, আমরা ধরে নেই হচ্ছে T1-এর ট্রান্স রেশিওটা হচ্ছে NP1:NS1, আর T2-এর ট্রান্স রেশিওটা হচ্ছে NP2:NS2। তাহলে হচ্ছে আমরা কারেন্ট আর ট্রান্স রেশিওর একটা রিলেশন হচ্ছে জানি, দ্যাট ইজ, দেখে আসি একটু আগের থেকে, এই যে, সো কারেন্টটা হচ্ছে কি আমার ট্রান্স রেশিওর ইনভার্স, IP/IS হচ্ছে NS/NP। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমার লাইন সাইডটাকে আমি হচ্ছে বলতেছি সেকেন্ডারি, আর জেনারেটর সাইডটাকে যদি হচ্ছে আমরা বলি প্রাইমারি, তাহলে আমার রিলেশনটা হবে এরকম।
ইন দ্যাট কেস আমার আই লাইনটা হবে কি NP1 যেটা সেটা তো হচ্ছে আমার 1, NP1 কিন্তু হচ্ছে 1, আর NS1 যেটা সেটা কিন্তু হচ্ছে 10 ইন্টু IG। ওকে, সো আই লাইনটা আমার বের হয়ে গেল। আই লাইনটা হবে 9.594 মাইনাস 36.88 ডিগ্রি। আই লাইন বের হয়ে গেল। আই লাইন যদি বের হয়ে যায় আমার কিন্তু এখন লাইন লসটা এখন আমরা ইজিলি বের করতে পারবো। পি লস সমান হবে কি আই লাইন স্কোয়ার ইন্টু হচ্ছে আর লাইন, যেখানে আর লাইনটা হচ্ছে কত 0.18 ওহম। সো RMS কোয়ান্টিটিটা আমার কত 9.594 স্কোয়ার ইন্টু আর লাইন হচ্ছে 0.18। সো লাইন লসটা এখন কিন্তু 16.7 ওয়াট। আমাদের একটু আগে কিন্তু লাইন লসটা ছিল যেখানে আমরা ট্রান্সফর্মার ইউজ করি নাই 1484 ওয়াট, ওয়াইল ট্রান্সফর্মার ইউজ করার পর আমার লাইন লসটা কমে চলে আসলো 16.7 ওয়াটে। সিগনিফিকেন্টলি আমার কিন্তু লাইন লসটা কমে গেছে। আমি ট্রান্সফর্মার ইউজ করে শুরুতে ভোল্টেজ 10 গুণ বাড়াই দিছিলাম, লাস্টে লোড সাইডে আনার আগে আমি আবার হচ্ছে 10 ভাগ করে ব্যালেন্স করে দিছি, বাট এই কাজটা করার ফলে আমার লাইন লসটা কিন্তু সিগনিফিকেন্টলি কমে গেল। আরেকটা কোয়ান্টিটি বের করতে বলছিল, সেটা হলো লোড সাইডের ভোল্টেজ। তো লোড সাইডের ভোল্টেজ বের করার জন্য আমরা হচ্ছে লোড সাইডের কারেন্টটাকে বের করে নিব। তো লোড সাইডের কারেন্টটাও কিন্তু আমরা এখান থেকেই বের করতে পারি। লোড সাইডের কারেন্টটার সাথে রিলেশনটা কি হবে, আই লোড বাই হচ্ছে আই লাইন ইজ ইকুয়াল টু হবে কত NP2 বাই NS2। সো এখানে NP2টা হচ্ছে কত 10, প্রাইমারি টার্ন সংখ্যা এখানে 10, আর NS2টা হচ্ছে কত সেকেন্ডারি টার্ন সংখ্যাটা হচ্ছে 1। সো আই লোড সমান হবে কত 10/1 ইন্টু হচ্ছে আই লাইন। সো আই লাইন আবার ছিল এইটা 9.594 মাইনাস 36.88 ডিগ্রি। সো এটার 10 গুণ, সো এটারে 10 গুণ করলে হবে হচ্ছে 95.94 মাইনাস 36.88 ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে ভি লোডটা কত হবে, ভি লোড সিম্পলি হবে ওহমস ল অনুযায়ী, এটাই তো হচ্ছে আমার ভি লোড, আই লোড ইন্টু হচ্ছে কি জেড লোড। সো আই লোড হচ্ছে দিস অ্যান্ড জেড লোড হচ্ছে কত 4+3J ওহম ছিল সম্ভবত। সো ভি লোড আসবে হচ্ছে 479.7 মাইনাস 0.01 ডিগ্রি ভোল্ট। ওকে, এবং এখানে একটা জিনিস কিন্তু লক্ষণীয়, আমার পাওয়ার লস যেমন কমছিল, লোড সাইডে আগে ভোল্টেজটা আমি কম পাচ্ছিলাম, এখন কিন্তু লোড সাইডের ভোল্টেজটা তুলনামূলকভাবে বেশি। দ্যাট ইজ লাইনের মধ্যে ভোল্টেজ ড্রপটা এখন কিন্তু কমে গেছে ট্রান্সফর্মার লাগানোর ফলে। সো ট্রান্সফর্মার লাগাইলে হচ্ছে তোমার এই সুবিধাটা হবে, যেহেতু হচ্ছে কারেন্টও কমে যাচ্ছে, সো আই স্কোয়ার আর লসও কমে যাবে, এবং কারেন্ট কমে যাওয়ার ফলে আই লাইন ইন্টু জেড লাইন দ্যাট ইজ লাইনের যে ভোল্টেজ ড্রপ সেটাও কমে আসবে। সো লোড সাইডে তুমি হচ্ছে বেশি ভোল্টেজ পাবা। দিস ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ অফ ইউজিং ট্রান্সফরমার্স।